about the what is culture and civilization. To discuss something about culture, right? Yeah, let me start the recording. Yeah. So today we'll try to finish the lecture on culture and civilization. So I'll start now. Those who are coming late, they will start later then, no problem. But they have to look at the lecture video later on that will be shared anyway. So let me share my screen first. Okay. So in the last class, we were talking about culture and civilization. I think most of you can see, all of you can see my screen, right? And I'm not going to recap what we have discussed last class, but you will definitely find it in my discussion. So let me start. Yeah. So we have defined what is culture, right? We have defined that culture according to A.B. Taylor, 1871. What did he mean by culture? We have said that culture is a complex whole, which includes knowledge, belief, art, moral law, custom, behavior, and any other capabilities and habits acquired by man as a member of society, right? Then we discussed the theory of Karl Marx regarding the cultural theory, and he defined culture as the superstructure of society, and he also explained Bayesian superstructure. And we have তোমরা কেউ অ্যাটেন্ডেন্স এখন দেবে না, আমি যখন দিতে বলবো তখন দেবে, রাইট? আমি নাম্বার অফ রেসপন্ডেন্স দেখতেছি কতজন অ্যাটেন্ড হয়েছে, যখন অ্যাটেন্ডেন্স দিতে বলবো তখন দিয়ে দিবা। আর কেউ অ্যাটেন্ড করে আবার টেকনিক্যাল প্রবলেম করতেই পারো, সেটা ভিন্ন কথা। এনিওয়ে, সো আমরা বলছি যে কালচার ডেফিনিশন এবং বলছি বেস এন্ড সুপারস্ট্রাকচারের কথা বলছি, আমরা অজ্ঞান নিয়ম কফের কথা বলেছি, যদি আজকে স্লাইডের সাথে আমি নিয়ে আসি নাই, তোমাদের এটা মনে রাখতে হবে। অজ্ঞান নিয়ম কফের থিওরিটা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম কালচার দুই ধরনের, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। ম্যাটেরিয়াল কালচারকে তোমরা দেখতেই পারো বিভিন্ন বস্তুর সঙ্গে মানুষের যে কালচারের কথা আমরা বলেছি গত ক্লাসে, আর নন ম্যাটেরিয়াল যে নর্মস, ভ্যালুস বা রুলস, রেগুলেশন এগুলোকে দেখা যায় না, কিন্তু এটার প্রয়োগ বা মেনে চলার প্রবণতা বা না মানার অবস্থাটা কি সেটা আমরা লক্ষ্য করতে পারি, রাইট? এই জন্য কালচারকে আবার ডিফাইন করা হয়েছে। এখন এখানে বলছে একজন আরেকটা ডেফিনিশন দেওয়া আছে, ক্লাফন, উনিও একটা কালচারের কথা বলেছেন। সেটার ভিতরে আমরা দেখতেছি কম্প্রেসেন্টিভ মেকানিজম বিলঙ্গিং টু অ্যান্ড অপারেটেড বাই সোসাইটি। এখানে সোশ্যাল গ্রুপের হতে পারে, সোশ্যাল গ্রুপের মধ্যে লোকজনও হতে পারে বা সোসাইটি হতে পারে, তার কি এরকম মেনটেন করবে সেখানে কনসিস্টিং অফ বলা হয়েছে। এবং এই কালচারটা যারা যে মেনটেন করে সেটা কি দ্বারা কনসিস্ট হয়, গঠিত হয় কিভাবে? Also consisting of concepts and behavior that are patterned and learned. এটা তো আমরা জানি বিভিন্ন ধরনের আচার মানুষ সমাজে থেকে শিখে থাকে। The underlying perspective and world perspective, সমাজে বিদ্যমান যে হচ্ছে চিন্তাধারা বা নৈতিকতার অবস্থান বা অনৈতিক বিষয়গুলো বা যেটা করা উচিত বোধ বা অনুচিত বোধ যে বিষয়গুলো আছে, অনুচিত অনৈতিক কাজ করবে যেগুলো, সেই সময় তার সেন্স লাগবে, রাইট? Resulting products both non-material and material. Material এবং non-material কালচারের কথা আমরা বলেছি। non-material এক্সাম্পল দিয়েছে, যেমন হচ্ছে কাস্টমস, রিচুয়ালস, আমরা গত ক্লাসে বলেছিলাম বিভিন্ন রকম কমিউনিটি এক্সাম্পল থেকে। এবং ম্যাটেরিয়াল কালচারের কথা আর্টিফিক্স বা বস্তু নিচে যেটা আমরা ইউজ করে থাকি সেগুলো কথা বলেছি। এখন কালচারের হচ্ছে কম্পোনেন্টস গ্রুপ, এটা খুব এটা ইম্পর্টেন্ট একটা আলোচনা, এটা বিভিন্ন সময় পরীক্ষার বোর্ড কোশ্চেন হিসেবে থাকে। তো বা কালচারের হচ্ছে কেন্দ্রিক সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস গুলো কি কি, কালচার ডেফিনিশন সহ, কিংবা কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে পার্থক্য কি, এগুলো প্রায় পরীক্ষায় বিভিন্ন সময় চলে আসে। তো এই লেকচারে বেশি কিছু রাখা হয় না, তোমাদের থিওরিটিক্যাল বেশি বিষয় রাখা হয় যাতে করে আমরা হচ্ছে কোপ করতে পারবো। আমরা কম্পোনেন্টস অফ কালচারের মধ্যে প্রথম বলছি সাইন। সাইন মানে বিভিন্ন রকম হচ্ছে মানুষ যে ধরনের হচ্ছে প্রতীক বা নিদর্শন বা সিম্বল ইউজ করে থাকে সাইন, সেগুলোর কথা বলেছে। যেমন ট্রাফিক সিগন্যাল, তোমরা যেন যে রেড লাইট আবার হচ্ছে গ্রিন লাইট বা ইয়েলো লাইট কি করতে হবে, রাইট?
জেস্টার্স বা অঙ্গভঙ্গি দ্বারা আমরা অনেক ধরনের কথাবার্তা প্রকাশ করি। সেখানে কিছু জেস্টার এক্সাম্পল দেওয়া হয়েছে বা তোমরা অনেক জিনিস নিয়ে থাকবো। এই জেস্টার দ্বারা মানুষ তাদের অনেক কথাগুলো প্রকাশ করে থেকে অল্প মানে চিহ্নের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে। তবে ল্যাঙ্গুয়েজ, এটা তো জানাই, ল্যাঙ্গুয়েজ ভাষা এক ধরনের, এর মাধ্যমে মানুষ তার মনোভাব প্রকাশ করে। এটা কম্পোনেন্ট অফ কালচার। নেক্সট স্লাইড আমি দেখি। তো তাহলে আমরা এই কালচারাল কম্পোনেন্টস গুলো জানি, জাস্ট একটু তোমাদের নলেজের মধ্যে নিয়ে আসা যে এই পয়েন্টস। ভ্যালু আমরা সমাজের মূল্যবোধ কি, সেটা আমরা ভ্যালুস বাংলায় বলি আর কি। মূল্যবোধ, শেয়ার্ড বিলিভ অ্যাবাউট হোয়াট এ গ্রুপ কনসিডার্স ওয়ার্থওয়াইল অর ডিজায়ারেবল। সবাই ভালো যে কি ঔচিত্যবোধটা কি করা ভালো বা কি করা উচিত, কি করলে হবে। যেমন তুমি সমাজে চললে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, হ্যাঁ, সবার সঙ্গে হয়তো ভদ্রভাবে চলা, অনৈতিক কাজ কারবারে জড়িয়ে না পড়া, একটা শৃঙ্খলা, সুন্দর একটা অবস্থা, এটাকে সমাজ ভালো চোখে দেখে এবং এটা এক্সপেক্ট করে। নর্মস গুলো কি কিছু, এটা রুলস এন্ড রেগুলেশন, যেগুলোর ভায়োলেশন করা আনএক্সপেক্টেড এবং সেক্ষেত্রে ফর্মাল আইন দ্বারা সেটাকে নির্ধারিত করা হয় যে এটা কি হবে। ভ্যালুস গাইড ক্রিয়েশন অফ নর্মস, এই যে ঔচিত্যবোধ থেকে তৈরি হয় নর্মস তৈরি হয়, নীতির বিষয় বা রুলস এর বিষয় তৈরি হয়। এটাকে ফর্মাল এবং ইনফর্মাল হতে পারে। এখানে আমরা ফর্মাল নর্মস এর কথা বলেছি, যে এটা যেমন ল। It was a common type of formally defined norm that provides an explicit statement about what is permissible and what is legal in a society. এখন সমাজে তুমি তোমার প্রতিবেশী যাচ্ছে, তোমার তার প্রাপ্তবয়স্ক বা এরকম মেয়ে সহ, আর তুমি দেখে রাস্তার পাশে কয়েকজন জটলা বেঁধে তাকে উত্তপ্ত করলা, এটা সমাজ মেনে নেয় না এবং এটার জন্য আইনও আছে এবং সময় মতো তোমাকে আইনের আওতায় নিয়ে আসতে হলে বিচারের মতো পড়ে যাবে। যারা নর্মস ফ্যামিলি থেকে ভালো নর্মস ভ্যালু শিক্ষা পায় না বা সেসব পকেটের সঙ্গে পড়ে বা গতকাল যেসব এক্সাম্পল দিয়েছিলাম সেগুলো তারা অনুপ্রাণিত হয়, তারা নর্মস ভায়োলেট করে অনেক সময়, যেটা সোসাইটিতে প্রবলেম তৈরি করে। এবং এই প্রবলেমটা শুধু যে সেই তৈরি করছে না, প্রকারান্ত সেই বা তার নিকটাত্মীয় তারাও এই প্রবলেমের শিকার হয়, কারণ এটা বিভিন্ন ভাবে চলে আসে, রাইট? তুমি হয়তো এখানে একজনকে এরকম স্টেজিং করছো, কিন্তু প্রকারান্তরে দেখো তোমার চাচাতো বোন বা মামাতো বোন তারাও হয়তো স্টেজিং এর শিকার হচ্ছে। তুমিও কন্ট্রিবিউট করছো সোসাইটি, এভাবে সোসাইটি ধ্বংস হয়ে যাচ্ছে, রাইট? বা সোসাইটির মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে যদি তোমার নর্মস মানার প্রবণতা থাকে, তাহলে আস্তে আস্তে একটু কমে থাকবে এবং তোমরা ইন্সপায়ার করতে পারবে, সমাজকে সুন্দর করবে। আর ইনফর্মাল নর্মস এর কথা আমরা বলছি যে নট রিটেন ডাউন অর আনস্পোকেন, আমরা ধরে নিই। যেমন কিছু সমাজ এরকম আছে যে সোসাইটিতে এখন বিভিন্ন রকম কাজের বৈধতা দিলেও সেগুলোকে আমরা অরুচি সেটাকে আমরা বৈধ হিসেবে এখন পর্যন্ত মানি না বা মানতে চায় না, বা সোসাইটিতে আগেও এটা মানার ছিল না। যেমন ক্লাস 9, 10 বা এরকম ক্লাসের বই বিষয় আসছে যে ছেলে বা একটা মেয়ে তাদের স্বেচ্ছা অবস্থান করতে পারে, এই বিষয়ের প্রতি আসছে। এটা আমাদের সমাজে আগে এটা একদম ট্যাবু বা নিষিদ্ধ ছিল, কিন্তু এটা রিসেন্টলি এটা বইয়ে দেখা গেছে সেটা which was unexpected, but due to social situation, maybe the government has thought that it is now permissible, and so এভাবে করেছে। এবং সেটা করতে গিয়ে তোমরা পত্রিকা নিউজ করেছো যে কি ধরনের অঘটন ঘটছে, তাই না? এবং সেটার কারণে যে মেয়েটা কিভাবে মারা গেল বা ছেলেটা কি করেছে, তারা কি মানে পন্থা অবলম্বন করেছে, সোসাইটিকে কত নোংরা এক্সাম্পল, রাইট? তো সেই এক্সাম্পল তারা অ্যাপ্লাই করেছে। তো এই নর্মস ভ্যালু তো খুব ইম্পর্টেন্ট, সোসাইটিকে একটু মেনটেন করতে হয়। আমি এক্সাম্পল দিচ্ছিলাম মূলত ঢাকার যে কলা বাগান বা ওই আশপাশে এরিয়ায় এই ঘটনা ঘটেছিল, আগে পত্রিকায় তোমরা দেখেছিলে যে ছেলে মেয়ে তারা কি করেছিল এবং তাদের কারণে মেয়েটা মারাই গেল। দুজনেই সমানভাবে দায়ী, কম বেশি একটু হতে পারে, কিন্তু দুজনেই দায়ী বিভিন্নভাবে দেখেছে। এবং এগুলোর পিছনে আবার ইন্ডিয়ার বিভিন্ন রকম মুভি তোমাদেরকে ইন্সপায়ার করে, তোমাদেরকে বলছি না, যারা একটু ডেভেন্ট হতে তাদেরকে ইন্সপায়ার করে একটু খারাপ কাজগুলো করার জন্য। এবং ইন্ডিয়ান ম্যাক্সিমাম মুভি থেকেই লোকজন যেটা আমার একটা আইডিয়া, যেহেতু আমি সোশ্যোলজি পড়াই বা পড়ি, সেই জন্য আমার আইডিয়া রাখতে হয়। সেগুলো থেকে বিভিন্ন রকম ক্রাইম কি করতে হয়, কিভাবে করতে হয়, অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস করতে হয়, বা এই ধরনের বিভিন্ন রকম শিক্ষা তারা পেয়ে যায়।
সেটার হচ্ছে বাংলা সোসাইটিতে বিভিন্ন রকম হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যখন পর্যালোচনা করবে তখন দেখতে পাবে যে নিউ নিউ সিস্টেম টেকনোলজি অ্যাপ্লাই করছে, এগুলো অন্যতম খোরাক আসে ওগুলো থেকে। হ্যাঁ, এই যে মনে করছে নকল টিভি পরিচয়ে কাজ করবে, এগুলো এরকম বিভিন্ন রকম ছিলই আর কি। এনিওয়ে, আমি বলছি যে ভালোটা গ্রহণ করা, খারাপটা বর্জন করা। এনিওয়ে, তাহলে ইনফরমাল নর্মস সঙ্গে তোমরা জানলে যে সোসাইটিতে লেখা থাকে না অনেক কিছু বিষয়, এবং সেটাকে বলাও হয় না, কিন্তু সোসাইটি কর্তৃক আরোপিত হয়ে থাকে যে এই কাজগুলো তুমি করবে না এবং এই কাজগুলো তুমি করবে। ঠিক আছে। ফোল্ক ওয়ে, ফোল্ক ওয়ে হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের নর্ম, এবং এইটা এই নর্মের দ্বারা এটা সোসাইটি লুজলি অ্যাপ্লাই করে, এবং এটার জন্য কোনো শক্তি প্রয়োগ করা হয় না। মোটামুটি বলে তুমি করলে করলা, না করলে নাই। এখন এই ফোলকোয়ের বিষয়টা অনেক সময় দেখা যায় আমি রিলিজন প্র্যাকটিসের ক্ষেত্রে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা সেটা থেকে হয়তো পিতা মাতা রিসেন্টলি তারা বেশি জোরদার করে, তার হচ্ছে রিলিজিয়ানস নর্মস এন্ড ভ্যালুস বা মরালিটি প্র্যাকটিস করা, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপে নেই। ছেলের রেজাল্ট কি হলো, গ্রেড কত, ভালো করেছে কিনা, মাস্টার কোনো টিচারের আন্ডারে দিতে হবে কিনা, তাকে ভালো গাইড দিতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়ে খুব ব্যস্ত, তার কাপড় চোপড় খাদ্য খাওয়া ইত্যাদি বিষয়ে ব্যস্ত। আর বাকিটা হচ্ছে পিতামাতা ব্যস্ত, সন্তান আগায়। সন্তানের নৈতিক অবস্থানটা কোথায় আছে, সে কোথায় মিশছে বা কি করছে, সেদিকে ভ্রুক্ষেপ অনেকটাই কমে গেছে। আর আগে সোসাইটিতে যেরকম হতো, যে এরকম তাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে, এলাকার ছেলে মেয়েরা যাচ্ছে এরকম, যার যেখানে অবস্থান তারা সুন্দরভাবে আছে, একসঙ্গে খেলাধুলাও করছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের সঙ্গে নামাজ করছে, আবার হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে সুন্দরভাবে সবাই একত্রে অবস্থান করছে, এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সেটা হচ্ছে এখন অনেক সোসাইটি আছে, কিন্তু সোসাইটির সিস্টেমটা চেঞ্জ হয়ে আসছে। সেটা হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে, তোমরা সেটা সোসাইটি দেখলেই বুঝতে পারো। ফোল্ক ওয়ে, এগুলো পিপল হচ্ছে দেখলাম ফোল্ক ওয়ে অ্যান্ড মোর্স। হ্যাঁ, আমরা ফোল্ক ওয়েটা বুঝলাম, এখন মোর্সটা কি? মোর্স হচ্ছে এটা হচ্ছে এমফেসিসটাই বেশি দেওয়া হয়, এবং এগুলো মানতেই হবে, না মানলে তোমার জন্য সমাজ কর্তৃক হোক বা হচ্ছে রাষ্ট্র কর্তৃক হোক, সমাজে যে আইন কানুন সংস্থা রেখেছে তার মধ্যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, মোর্স এর বিষয়টা এভাবে চলে আসে। যেমন তুমি এখন যে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস করে ফেললে, এবং তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে করছো, করতে করতে তুমি ওদের লেভেলে একটু হায়ার চলে গেলে, তখন তুমি হচ্ছিল যে মানে সোসাইটি কর্তৃক আরোপিত যে রুলস এন্ড রেগুলেশন সেগুলো ভায়োলেট করার কারণে তুমি বিপদের মধ্যে পড়েছো, আইন প্রণয়নকারী সংস্থা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। ক্লিয়ার? যেমন তুমি সোসাইটিটা পছন্দ করো না যে তুমি হচ্ছিল ধূমপান করো বা ইত্যাদি করো, সোসাইটিতে এখন ধূমপান করাটা হচ্ছে, যদিও অনেকেই করে, কিন্তু এটা হচ্ছিল আনস্পোকেন বিষয়টা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লুজলি এমপ্লয়েড যে তুমি করবে না, অ্যাটলিস্ট তোমার হচ্ছে গার্জিয়ানদের সামনে বা ইত্যাদি এগুলো করা উচিত না, এটা তো তোমার দয়ের প্রতি। কিন্তু তুমি যদি এই ধূমপান করতে করতে সেখান থেকে আরেক ধাপ এগিয়ে তুমি এখন ইয়াবা খাওয়া শেষ শুরু করবা, বা হচ্ছিল আইস কি যেন আর কি আসছে, এগুলো খাওয়া শুরু করে করবা, তুমি অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস করছো, এবং তুমি মানে সোসাইটির যে রুলস রেগুলেশনস ভায়োলেট করার কারণে তুমি ল প্রশাসনের আন্ডারে তুমি চক্ষুশূল হয়ে গেছে, এবং তোমাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সো বিষয়গুলো এরকম মোর্স। হ্যাঁ, আর ট্যাবু হচ্ছে হলো is a norm ingrained so deeply that even thinking about violating it evokes strong feelings of disgust, horror, or revulsive for most people. এখন ট্যাবুর মধ্যে যেমন হচ্ছিল যেটা আমরা ম্যারিজ ফ্যামিলি করতে গিয়ে ফ্যামিলির মধ্যে আমরা বলেছিলাম যে কার কার সঙ্গে বিয়ে উচিত না। এখন যদি এরকম আমরা দেখতে পাই যে প্রি ম্যারিটাল বা এক্স ম্যারিটাল রিলেশনশিপ করার কারণে দেখা গেল যে কোথায় ঢাকার কোথায় যাত্রাবাড়ি এলাকা সমস্ত এক মহিলা তার আরেকজন হচ্ছে স্বামী থাকার পরেও, যাই হোক, আরেকজন লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে ছিল, সে আইডেন্টিফাই করলে ওই মহিলা তার প্রাপ্তবয়স্ক যুবক ছেলেকে তার মানে যে হচ্ছে পার্টনার, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের যে পার্টনার, তাকে দ্বারা হত্যা করার পরিকল্পনা করে বা হত্যা করেই ফেলে, সেটা পরবর্তীতে ধরা পড়ে। সো দেখো এই জিনিসগুলো কিভাবে চলে যায়। এই জন্য নর্মস এন্ড রেগুলেশন এগুলো মেনটেন করতে হবে, এবং ট্যাবু যেটা সেটা তোমাকে শেয়ার করতে হবে, যেটা আনএক্সপেক্টেড এবং এটা করতে নেই। যখন এরকম আরো একটা ঘটনা আসছিল যে ঢাকার কেরানীগঞ্জে সমাবেশ, যে এক ছেলে তার হচ্ছে বোনকে মেরে ফেলেছে, কি কারণে? সেই বোনটা হচ্ছিল
মানে বহু 15-20টা বা ততোধিক বা তার চেয়ে আরো বেশি বিয়ে করেছে। তো ছেলের বক্তব্য হচ্ছে আমি বোনকে বিয়ে করেছি, সে আসলে মেরে ফেলেছি কারণ তার হচ্ছে সে অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাডিক্টেড হয়ে যাওয়ার কারণে সে বিয়ে করতো, বিয়ে করার পর কিছুদিন মানে হওয়ার পরেই বিভিন্ন রকম ক্লেম করতো, ক্লেম করার কারণে হাজবেন্ড থেকে ডিভোর্স নিত, প্লাস টাকা পয়সা পেয়ে যেত। আর যেহেতু আইন কানুন সেগুলোই সে সেদিকে সাপোর্ট সে হয়তো ব্যবস্থা করে গেছিল। এ করতে করতে অনেক মানে বেশি করে গেছে, এবং তার ভাইটা সেটা আইন থেকে করে ফেলার পরে তার ভাই তাকে মেরে ফেলার পরে, এবং সেও নিজে সমর্পণ আত্মসমর্পণ করে। এটা পত্রিকা আমরা নিয়ে এসেছি, এরকম ঘটনা চলে আসছে। হ্যাঁ, তোমরা যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ, আমি তোমাদেরকে তো অ্যাটেন্ডেন্স দিতে বলি না, তাই না? অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? আমি দেখছি যে কতজন কি হয়েছে আর কি, আমার রেকর্ডে থাকছে। অ্যাটেন্ডেন্স দিতে বললে দিয়ে দিবা। এনিওয়ে, তো ট্যাবের কথা আমরা জানতে পারলাম। এখন স্যাংশনস, তার স্যাংশন কি আমরা একটু জানবো। স্যাংশন হচ্ছে পজিটিভ বা নেগেটিভ রেস্ট্রিকশনস টু the ways that people follow or disobey norms, including rewards for conformity, punishment for norms violations. এখানে স্যাংশন হচ্ছে এক ধরনের আরোপ করা, এক ধরনের হচ্ছিল বিধিনিষেধ আরোপ করা, বা এক ধরনের রিওয়ার্ড সিস্টেম হতে পারে, বা এটা পজিটিভ বা নেগেটিভ দুটাই হতে পারে স্যাংশন। তুমি একটা ভালো কিছু করেছো বা বা নেগেটিভ কিছু করেছো, সেটার মধ্যে তোমাকে স্যাংশন দেওয়া হচ্ছে। এখানে কি বলেছে যে কোনো ল ভায়োলেট করলে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার কি ধরনের স্যাংশন দেওয়া যায়, কি ধরনের পানিশমেন্ট দেওয়া যায়, সেটার বিষয়টা যেমন আসছে। আবার তুমি খুব ল অ্যাভয়েডিং সোসাইটিতে তুমি খুব মানে পপুলার বা ইত্যাদি কাজ করছো, সেখানে রিওয়ার্ডের বিষয়টাও আছে। অর্থাৎ তুমি কনফর্মিটি, অর্থাৎ কনফর্মিটি কথা বলেছে যে তুমি সেগুলোকে মেনে চলছো কিনা, সেটা খাপ খাইয়ে চলছো কিনা, নাকি ডিসকনফার্মিং আচরণ করছো, অর্থাৎ তুমি ভায়োলেশন করছো না, যার কারণে তোমাকে পানিশমেন্টের বিষয়ে তোমাকে করতে হচ্ছে, এটাকে স্যাংশন করছে। স্যাংশন মানে এটা তোমাকে আরোপ করে দেওয়া হচ্ছে যে তুমি কি করছো বা কি করা উচিত হয়নি সেটা তুমি করছো না, দেখার বিষয়টা আছে। তো সে কি করছো না, দ্যাটস কোয়াইট এনাফ। সেটা আনলেস এটা হচ্ছে চোখে হয়ে যাচ্ছে, তুমি এটা করে যাচ্ছ, যখন চোখের মধ্যে ধরা পড়ছে বা লোকজন দেখতে পাচ্ছে তুমি এই কাজ করছো, তখন স্যাংশন আওতার পরে তখন পানিশমেন্ট বা ইত্যাদি বিষয়গুলো চলে আসছে। তো স্যাংশন হেল্প টু এস্টাবলিশ সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ স্থাপনের ক্ষেত্রে স্যাংশন গুলোর প্রয়োজন আছে। ফর্মাল এবং ইনফর্মাল মেকানিজম ইউজ টু ইনক্রিজ কন্ট্রোল আছে। এখন তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, ইউ উইল গেট 1 minute টু ডু দ্যাট। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ওকে, সো সোশ্যাল কন্ট্রোলের কথা আমরা বললাম আর কি। তো সোশ্যাল কন্ট্রোল স্থাপনের ক্ষেত্রে স্যাংশন সহায়ক ভূমিকা পালন করে। এটা হচ্ছে ফর্মাল বা ইনফর্মাল হতে পারে। হ্যাঁ, সেই স্যাংশন গুলো আমরা বিভিন্ন ভাবে দেখতে, যে রিলিজিয়াসলি বা স্কুলের ভাবে বা হচ্ছে শ্রমিক ইউনিয়নের দ্বারা বা পুলিশ প্রশাসন কর্তৃক, রাষ্ট্রীয় আইন কর্তৃক বা সংবিধান কর্তৃক বিভিন্ন ভাবে হতে পারে। এথনোসেন্ট্রিজম, এথনো বলতেই হচ্ছিল জনগণ, সেন্ট্রিজম সেটা হচ্ছে সেন্ট্রিক একটা আলোচনা, সেটা আমরা দেখছি কি বলছে। এটা হচ্ছে এমন ধরনের এক ধরনের প্রিন্সিপাল অফ ইউজিং ওয়ানস ওন কালচার অ্যাজ এ স্ট্যান্ডার্ড বাই হুইচ টু evaluate another group of or individual, leading to the view that cultures other than one's own are abnormal. অর্থাৎ এখানে বলছে, আমি ড্যান্সের একটা ফিগারে দেখানোর চেষ্টা করছি, নিজের কালচারকে সবার চেয়ে ভালো কালচার মনে করা, মনে করে সেটা হচ্ছিল চলা আর কি। এটা এক পজিটিভ এবং নেগেটিভ সাইডও আছে। অন্যের কালচারকে রেসপেক্ট করতে হবে, রাইট? অন্যকে বলা যাবে না যে তুমি তোমার কালচারটা খারাপ বা তুমি এই করেছো ইত্যাদি ইত্যাদি। বলা যাবে না এই অর্থে যে সে যদি মনে করে তোমার কালচারটা তার দেখে, আচার আচরণ দেখে, খাদ্য খাওয়া বসা বা বিবাহ এগুলো থেকে তোমার ভালো লাগে, তখন সে অ্যাকসেপ্ট করতে পারে। In the contrary, if they think that it's not acceptable and it is unexpected, then they can avoid or your culture. It's up to them, but you cannot force them to follow your culture, right? When it happens, then there is some kind of hegemonic culture. Hegemonic culture অর্থ হচ্ছে যে তুমি চাপিয়ে দেওয়া,
এটা উইলিয়াম গ্রামচি, আমি কিন্তু তার নামটা এখানে লিখি নাই, আমি বলছি তোমরা মনে রাখবে বা লিখে রাখতে পারবে। সো এনিওয়ে, বা নেটে সার্চ দিলে দেখতে পারবে। উনি মার্কসিস্ট থিওরিস্ট, ওয়ান অফ দ্য মার্কসিস্ট থিওরিস্ট উইলিয়াম গ্রামচি। গ্রামচি দেখেছেন যে এই হেজিমনিক কালচারের কথা, এবং কালচার থিওরি অফ মার্কসের থিওরি থেকে সেখানে হেজিমনিক বিষয়টা নিয়ে আসলেন, অর্থাৎ চাপিয়ে দেওয়া। হ্যাঁ, এথনোসেন্ট্রিজমের এটা একটা এক্সট্রিম পর্যায়ে, যেমন বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ, সেটা চাপিয়ে দেওয়া হয় যে অমুক অমুক জায়গায় এই হয়েছে। হ্যাঁ, আমরা ইয়েলো মানে জার্নালিজম দেখেছি আর কি, যখন হচ্ছিল বিভিন্ন রকম ঘটনা ঘটছে বা হচ্ছে তোমরা বিভিন্ন সময় দেখে থাকবে যে বিভিন্ন রকম স্টেজ পারফর্ম করে সেটাকে নিউজ আকারে চালিয়ে দেওয়া, সেগুলো হয়েছে এবং সেগুলোর পিছনে ঘটনাও দেখেছি। আবার হচ্ছে সেই হচ্ছে সিএনএন বা এগুলো যারা হচ্ছিল লিডিং হচ্ছিল মিডিয়া, তারা যে মেসেজটা দিতে চায় সেটা পৃথিবীতে কন্ট্রোল, মিডিয়া কন্ট্রোল করে পরে একটা হেজিমনিক কালচার তৈরি হয়ে যায়, এবং জনগণ ওটা দেখেই মনে করে যে হ্যাঁ, দিস ইজ দ্য কালচার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্ড দিস ইজ হ্যাভিং ফর দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যে সেগুলো দেখানো হয় এবং তারা মনে করা হয়। যেমন তোমরা একটা জিনিস দেখবে, আমি এটা কোনো নেগেটিভ সেন্সে বলছি না, বাট ইটস কমন অবজারভেশন। তুমি ম্যাক্সিমাম ইন্ডিয়ান মুভিগুলোতে দেখবে যে, যেহেতু আমি একসময় যখন আমার দাড়িটুকু ছিল না, একসময় দেখতাম, তখন দেখবে ম্যাক্সিমাম প্রতিটা মানে মুভিতেই যে মুসলিম কালচারকে খুব হেয় প্রতিপন্ন করে দেখানো হয় ম্যাক্সিমাম। এবং যদি দেখানোই হয় সেক্ষেত্রে দেখাবে শুধু মাজার কেন্দ্রিক, যে মাজারকে তারা করছে, ইয়া করছে, মাজারকে সামনে তালিকা চাই দিল, সেখানে আবার হচ্ছে চোখের মধ্যে একটু সুরমা টুরমা লাগে, তসবি আছে, আবার সে আবার গানও গায়, চলাফেরা করে, এটা কি মুসলিম কালচার হিসেবে দেখা হচ্ছে? আদৌ এটা মুসলিম কালচার না। হ্যাঁ, এটা হচ্ছে অপভ্রংশ, মাজার পূজা ইসলামে কোনো নেই। হ্যাঁ, থাকলে সবাই মনে ইসলামের মাজার কি পুজো করতে পারে, যত মিলিয়ে সবাই পুজো আর্টিস করতে হবে, এটা ইসলামের মধ্যে নেই। মাজার জিয়ারত করা ভিন্ন কথা, কিন্তু পূজা এগুলো বিষয়টা নেই। তো দেখবে ম্যাক্সিমাম এটা হয় যত ধরনের টেরোরিস্ট সবকিছুই এটাকে আরোপিত করা হয়। এভাবে বিভিন্ন রকম আরো অনেক আছে, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি। তো এটাকে বলছি আমরা হেজিমনিক কালচার, এটা চাপিয়ে দেওয়া। এবং এগুলো দেখতে 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 যুগের পর যুগ তুমি দেখেই আসো আসার মধ্যে, তখন তোমার মধ্যে একটা সেন্স করবে আসলে এটা মনে হয় খারাপ। তুমি নিজেও যদি হয়ে থাকো, তখন তোমারও মনে হবে যে এটা মনে হয় আসলে খারাপ। কিন্তু তুমি যদি বিধানটা জেনে থাকো, হোয়াট ইজ দ্য টিচিং আর প্রিচিং অফ দ্যাট কাইন্ড অফ রিলিজন অর এক্স ওয়াই জেড, তুমি তখন জানতে পারবে যে আসলে রিয়েলি এগুলো বলা হয়েছে কিনা, এখানে শান্তির কথা বলা হয়েছে কিনা, যুদ্ধের কথা বলা হয়েছে কিনা, বা বলা হয়ে থাকে সেটা একজন মানুষকে সেভ করলে তুমি যেন সারা পৃথিবীর মানুষকে সেভ করলে, সেটা কিভাবে বলা হয়েছে, আরো অনেকগুলো বিষয়গুলো আছে, তাই না? তো এই বিষয়গুলো তোমাকে সামনে নিয়ে আসতে হবে। এমন এখন মাঝখানে একবার ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকজন টিচার, তারা এরকম বিভিন্ন রকম দাতা গোষ্ঠী থাকে, তারা ফান্ড প্রদান করে। হ্যাঁ, তুমি তাদের মতো করে রিসার্চ করে দেবে, তুমি সেটার জন্য টাকা পয়সা পাবে, চাই সেটা তোমার দেশের নর্মস এন্ড ভ্যালুসের বিপরীতে যাক। সেই একবার নিউজ আসলো পত্রিকায়, ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকটা ডিপার্টমেন্ট টিচার তারা গবেষণা করলেন, ফান্ডের পেয়েছিলেন, যে কি যারা হচ্ছে দাড়ি টুপি রাখে, যারা হচ্ছিল টাকনুর উপরে কাপড় পরে, হ্যাঁ, এবং যারা কথায় কথায় আরবি শব্দ ইউজ করে, তারা হচ্ছে তাদের মধ্যে জঙ্গিবাদের প্রবণতা বেশি। এখন টাকনুর উপর কাপড় পরা হচ্ছে একজন মুসলমানের জন্য ফরজ, তাই না? এই ফরজ কাজটা যদি কেউ মেনটেন করে, এটার দ্বারা তো জঙ্গিবাদের কোনো লক্ষ্য প্রকাশ পায় না, তাই না? সেকেন্ডলি, বাংলায় আরবি শব্দ, সংস্কৃত শব্দ বিভিন্ন সংমিশ্রণ ঘটেছে। এমনকি আমরা বিভিন্ন মানে যদি তোমরা উপসর্গ পড়ে থাকো, যে আরবি উপসর্গ আংখাসলা বাজে গরখায়ের কার দান নানি ফিবর বেবর বকম, এই যে বিভিন্ন রকম উপসর্গ আছে, এটা বাংলা ভাষা অঙ্গ যুক্ত হয়ে আসে, এমনকি ইন্ডিয়াতেও এগুলো ইউজ করা হয়। তাহলে কেন এখন নতুন করে আসছে? আমাদের কবি সাহিত্যিকরা তৈরি করছে, এগুলোর পিছনে অনেক ধরনের পলিটিক্স কাজ করে, রাইট? তো তারা এরকম গবেষণা করে এগুলো দেখলেন, এবং যে শুধু নেগেটিভ নয়, কারণ এই রিলিজন পাশে আরো তো অনেক রিলিজন আছে, তারাও তো কাজ করছে, তাই না? তো এটা কি সামগ্রিকভাবে শুধুই এখান থেকে আসছে? এক্স ওয়াই জেড যারা হচ্ছে ধর্মকে ব্যবহার করে কিছু অ্যাক্টিভিটিস, তাদের কারণে কি পুরো মানে ধর্মের যে বিধিবিধান আছে সেটা কি খারাপ হয়ে গেল? হ্যাঁ, তো এই বিষয়গুলো যেমন আসছে আর কি। হ্যাঁ, তো সেটা পত্রিকায় পড়লাম, পড়ার পরে দেখে এটা বিষয়, এটা খুবই খারাপ লাগলো যে আসলে এটা কিভাবে কিভাবে মানে পক্ষপাতদুষ্ট রিসার্চ হয়ে গেছে। কারণ রিসার্চ করতে হলে তোমাকে পজিটিভ নেগেটিভ দু সাইডটাকে দেখতে হবে, দেখার পরে তোমাকে ভ্যালু ফ্রি নিউট্রাল হয়ে আনবায়াসড হয়ে ডেটাগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তোমাকে তখন ডেটাকে যে পেয়েছো সেটা অনুযায়ী ফাইন্যান্সটা দিতে হবে। তুমি যদি বায়াসড হও, তুমি যদি পক্ষপাত দুষ্ট আচরণ করো, তাহলে সেটা রিসার্চ হবে, সেটাকে কোন রকম তুমি একজনকে সাপোর্ট করার জন্য বা কোন প্রোপাগান্ডাকে এস্টাবলিশ করার জন্য ফাইন্যান্সটা তুমি দাঁড় করিয়ে দেবে, রাইট?
যেমন আমি একজনের নাম জানি, সেও ঢাকা ইউনিভার্সিটির নাম টিচার, নাম বলবো না। তিনি কি করেছেন, ফান্ড পেয়েছিলেন হচ্ছিল ফ্লাড নিয়ে গবেষণা করেছেন। তার পিএইচডি টপিক ছিল যে ফ্লাডের সময় হচ্ছে আহ, মানুষ মহিলাদেরকে নির্যাতন করে কিনা। তো চিন্তা করে দেখো, বাংলাদেশে সেই সময় তিনি এখন মানে ফুড একটা ডিপার্টমেন্টের হেড, পুরো একটা ইনস্টিটিউশনের হেড। তো তাহলে বলতে সে পিএইচডি করছে কত আগে। সেই উনি ফান্ডের টাকা পেয়েছেন এমন একটা অর্গানাইজেশন থেকে, যেখানে তাকে দেখাইতে হবে যে ওখানে হ্যারাসমেন্ট হয়। এবং দেখাইছিলেন, উনি দেখাইলেন বন্যার সময় নাকি মানুষ নিজেদের যান বাঁচানোর বাদ দিয়ে মহিলাদেরকে পেলেই মহিলাদেরকে নির্যাতন করে থাকে, মহিলাদেরকে নির্যাতন বুঝে নাও। তাহলে মানুষ কি এতটাই বর্বর, বাংলাদেশের মানুষ এতটাই বর্বর বা এতটাই পাশবিক বা এতটাই নর্মস এন্ড ভ্যালুসহীন যে একটা বিপদগ্রস্ত মহিলা বন্যার মধ্যে আছে, তাকে সে হেল্প না করে ওই সময় তাকে নির্যাতন করছে? তার মধ্যে কি এতটুকু মানবিক সেন্স নেই? এটার উপর তিনি গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, এবং এটার উপর তিনি ফান্ডও পেয়েছেন। বুঝতে পেরেছো? এই ধরনের কিছু ব্যাড এক্সাম্পল আছে, আমরা দেখছি। হ্যাঁ, তারপরে চুরি করার পরে আবার বড় গলা যে আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই যে তোমার নামে ক্লেম করেছে যে তুমি করেছো, আর তুমি বলছো তুমি করো নাই, তোমার আর্টিকেল তো বলতেছে যে তুমি করেছো। সেটাকে সার্চ করে দেখো, গুগলে সার্চ করে দেখো, যে আর্টিকেলের কথা আমি কয়েকদিন বলে আসছিলাম, সেটার এগেনস্ট ডকুমেন্টস পাওয়া যাবে, যে ওটার আগে লেখা ছিল এবং 75% কত পার্সেন্ট ছিল সেটা। তো আমি যেটা বলছি আর কি, যে অন্য কিছুর উপর চাপায় না দেওয়া, হ্যাঁ, সেটাকে ভ্যালু ফ্রি হিসেবে দেখে। সেন্ট্রালিজমের কথা বলতে গিয়ে অনেকগুলো এক্সাম্পল চলে আসছে। তো নিজের কালচারটাকেই বড় মনে করা, মানে ভালো মনে করা, কিন্তু এমন বড় মনে না করা যে অন্যের কালচারকে তুমি কেউ প্রতিপন্ন করছো। হ্যাঁ, তোমার আচার আচরণ ভালো, যদি খাদ্য চলাফেরা ভালো হয়, তাহলে তোমাকে বুকে টেনে নেওয়া হবে, বা তোমাকে সম্মান করা হয়, তোমার মাথায় তাজ করে দেওয়া হবে। আর যদি মনে হয় যে তোমারটা আসলে আমার জন্য মানে অনুসরণের অন্য নয়, তাহলে রেসপেক্ট করে, হ্যাঁ তোমারটা ভাই তুমি মানো, আমারটা ভাই আমি মানছি। কিন্তু এটা অর্থ না যে ক্ল্যাশ করতে বা চাপিয়ে দিতে হবে, ফোর্স করতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ফোর্স ক্রিয়েটের বিষয়টা আসলে তখন অ্যাগ্রেসিভনেস বা হচ্ছে ওই বিষয়গুলো চলে আসে, যেটা আনরেসপেক্ট সোসাইটি। এনিওয়ে, পরের স্লাইডটা আমরা দেখতে পারি যে আমরা এখানে কিছু এই যে কম্পোনেন্টস এর কথা বলছি, এখানে কিছু কম্পোনেন্টস আমরা ডেসক্রিপটিভ ওয়েতে রেখেছি। তোমরা এগুলো দেখে নেবে, যে পয়েন্টস গুলো কি কথা বলা হয়েছে, এখানে টার্মস দেওয়া হয়েছে, সেই টার্মস এগুলো তোমরা দেখে নেবে। আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমি অনেক এক্সাম্পল দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা দেখে নেবে, এটা তোমাদের দেখার জন্যই রাখা হয়েছে। ওকে, সিভিলাইজেশন। হোয়াট ইজ সিভিলাইজেশন? সিভিলাইজেশন সম্বন্ধে এখানে অনেক কিছু কথা বলেছি। তো সেরকম দেখে নেবে, যাতে করে তোমাদের ডকুমেন্টস পেতে সুবিধা হয়ে যায়। আমি আর্নল্ড টয়েনবির এখানে একটা ডিসক্রিপশন দিয়েছিলাম, যে উনি তার স্টাডি অফ স্টোরি গ্রন্থে তিনি সিভিলাইজেশন সম্পর্কে কথা বলেছেন। তারপরে ম্যাকএভার এন্ড পেইস, তারাও সিভিলাইজেশন সম্পর্কে কথা বলেছেন। আরো অনেক মানে তাত্ত্বিক বা রিসার্চার তারা সিভিলাইজেশন সম্পর্কে কথা বলেছেন। ইন শর্ট, সিভিলাইজেশন বলতে আমরা ম্যাকএভার এন্ড পেইসের ডেফিনিশন আগে বলতে পারি, কালচার ইজ হোয়াট উই আর and civilization is what we use. Clear? তাহলে কালচার ইজ হোয়াট উই আর and civilization is what we use, অর্থাৎ আমাদের ব্যবহারের উপাচার, আমরা যে জিনিসগুলো হচ্ছে নিয়ে আমাদের জীবন পরিচালনা করি, সেই উপকরণ বা উপাচার গুলো হচ্ছে সিভিলাইজেশন আমরা বলতে পারি। এর ডিটেলসে তোমরা এখান থেকে পরবর্তীতে দেখে নেবে, স্লাইড থেকে দেখে নেবে। রাইট? কালচার এন্ড সিভিলাইজেশনের মধ্যে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জানতে হবে যে কালচার মানে সিভিলাইজেশন বা সিভিলাইজেশন মানে কালচার নয়। তাহলে সিভিলাইজেশন কালচার ওতপ্রোত ভাবে জড়িত। হ্যাঁ, এই যে আমরা এখানে পার্থক্য দিয়েছি। কালচার কি সুপার অর্গানিক, এটা এখানে বলেছে সিভিলাইজেশন পার্ট অফ রিয়েলিটি। কালচার কি বাস্তবে যে কালচার দেখা যায় সেটা, কালচার কি বলছে সুপার অর্গানিক, এটা হচ্ছে আমরা ওই যে সুপার স্ট্রাকচারের কথা বলেছি কার্ল মার্কসের আলোকে, সেখানে দেখা যাচ্ছে কালচার ইজ দ্য টোটালিটি অফ ট্রেডিশনস। যে ঐতিহ্য আছে সেটা হচ্ছে সামগ্রিক রূপটা কালচারের মাধ্যমে প্রকাশ পায়। আর সিভিলাইজেশন হচ্ছে কিছু টোটালিটি হচ্ছে অফ গ্রেট অ্যান্ড লিটল ট্রেডিশনস, যেটা হচ্ছে মানে বড় বড় সভ্যতা এবং লিটল ট্রেডিশন, এই সব মানে হঠাৎ মধ্যে দেখা গেছে একসময় আবার যুক্ত হয়ে গেছে। সেগুলো হচ্ছে এক্সাম্পল টোটালিটি বা মানে সামগ্রিক রূপ হিসেবে সিভিলাইজেশনের মাধ্যমে প্রকাশ পায়। আমরা বিভিন্ন রকম সভ্যতার কথা বলি, সুমেরীয় সভ্যতা, সভ্যতা, সেই সভ্যতা, সেই সভ্যতা উত্থান পতন করেছে, নতুন সভ্যতার আগমন করেছে, সভ্যতা বিলীন হয়ে গেছে, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, তাই না? বিভিন্ন রকম সভ্যতার কথা আমরা বলে থাকি, এবং সেগুলো হরপ্পা বা মহেঞ্জোদারোর কথা বলি। তো সেগুলোর আমরা এক্সাম্পল নিয়ে আসতে পারি। তবে এই পার্থক্যগুলো তোমরা পড়ে নেবে নিজ দায়িত্বে। এগুলো করে আলোকপাত করা বেশি দরকার নেই, যেহেতু আমি একটু
কথা বলেছি আর কি। তো এইভাবে আমরা দেখতে পারি যে কালচার এবং অলরেডি তোমাদের আরো স্টুডেন্টরা আসছে, এটা নতুন আসলো, 119 জন ছিল, 120 জন বের হচ্ছে, আবার 8 জন কয়েকজন ফিনিশ হয়ে গেল। এনিওয়ে, তো এখন আমরা যেটা বলছি আর কি, আমি 35 পাচ্ছি, আমি কিছু সময় রাখছি, লেকচারটা দ্রুত করে ফেললাম এই কারণে যে তোমাদের ওই কমেন্টস গুলো আমি এখন করবো আর কি। এবং আমি অনেকগুলো রোল পাই নাই, কাজে আজকে আমি রোল যেগুলো পেয়েছি সেগুলোর ভিত্তিতে আমি এভাবে করবো যে এরা কাজ করছে, আর যারা কাজ করছে তারা হচ্ছে আইডেন্টিফাইড। হ্যাঁ, তো সেটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনার বিষয় যে তোমরা কিভাবে তোমাদেরকে দেখতে চাও, বা তোমাদের কোর্স ওয়ার্ক তোমরা কিভাবে করতে চাও। But I have nothing to force you, but it's your own responsibility to know, right? So তোমরা তোমাদের রেসপন্সিবিলিটি কিভাবে মেনটেন করবে সাবজেক্ট, বিকজ ইউ আর টোটালি অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট, সিটিজেন অফ দ্য সোসাইটি। আমার কাজ হচ্ছে তোমাদেরকে লাইন দেখাই দেওয়া, আর তোমাদের কাজ লাইন অনুযায়ী কাজ করা। সো এনিওয়ে, লেকচারের পরে যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা করতে পারো। আমি এই জন্য সময় দিচ্ছি 2 মিনিট, তারপরে আমরা তোমাদের রিসার্চের বিষয়ে কথাবার্তা বলবো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই স্লাইডে গিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি স্লাইডগুলো দেখছিলাম। এই স্লাইডে আমরা দেখেছিলাম যে কালচারকে, এই যে ডেফিনিশনগুলো আমরা বলেছি, ডেফিনিশনগুলো আমরা ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল কালচার কথা বলেছিলাম। এই স্লাইডে আমরা দেখেছি যে কালচারটা কি হচ্ছে, ওয়ে অফ লাইফ বলেছি, রাইট? এবং ম্যাটেরিয়াল অবজেক্টস বা হচ্ছে আইডিয়াস, বিহেভিয়ার প্যাটার্নস, এগুলোই কালচারাল ওয়ে অফ লাইফের বিষয়গুলোকে রিফ্লেক্ট করছে। আর পাশে যে অ্যারো চিহ্নওয়ালা যে ফিগারটা দেখছো, এখানে এগুলো হচ্ছিল সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গির আলোকে আমরা কালচারকে দেখতে পারি। ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বা ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি হাউ ডু দ্য পার্টস রিলেট টু ওয়ান অ্যানাদার এন্ড ওয়ার্ক। এখন সমাজের বিভিন্ন যে বিষয়গুলো একে অন্যের সঙ্গে তারা কিভাবে জড়িত হয় এবং এবং তারা ফাংশন করে কিরকম। এখন আমাদের মনে করো যে ফুড কালচার, এখন তুমি যে ধরনের খাবারগুলো পছন্দ করো বা আমরা যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, সেগুলো দেখবে ম্যাক্সিমাম মার্কেটে চলে আসে, রাইট? আর এক্সট্রা মানে হচ্ছে অন্য দেশের ফুড বা এগুলো তুমি স্পেসিফিক কিছু জায়গা বা স্পেসিফিক কিছু শপে সবাই পেয়ে থাকবে। তুমি চাল ডাল মাছ মাংস গোশত তুমি যেগুলো খেয়ে থাকো, আমাদের যেটা ফুড কালচার সেটা আমরা কমনলি পেয়ে থাকি। এই কারণে তুমি যখন বাজার করতে যাবে দেখবে যে বাজারের হচ্ছে বিক্রেতারা সেগুলো প্রোডাক্টস থাকে, আর তুমি ক্রেতা হিসেবে সেগুলো ক্রয় করে বার্গেনিং করে, ঠিক আছে? তাহলে আমরা ফাংশনটা দেখতে পাচ্ছি এবং একটা পার্টির সঙ্গে আরেকটা কিভাবে রিলেটেড, তোমার চাহিদা অনুযায়ী সাপ্লাইটাও আসছে, রাইট? এক্সাম্পল একটা দিন এভাবে শিক্ষা ক্ষেত্র। এখন মনে করি ফিনল্যান্ডে এক ধরনের স্টুডেন্টকে পড়েছে, তারা মানে তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিলে তারা নিজেরাই হচ্ছিল মানে চালু, এবং তাদের রেসপন্সিবিলিটিস কি তারা 100% বোঝে, এবং তারা অত্যন্ত সিনসিয়ার এবং অবলাইজড। তোমাকে এত এক্সপ্লেন করবো, নিজ দায়িত্বে পড়ে টড়ে সবকিছু বের, তোমাকে খালি লাইন দেখো কি কি করতে হবে, এই কাজ করতে হবে, এই জিনিস এই তারাই দেখতে সুন্দর করে কাজ করে আসছে, অনেক পরিশ্রম করে। এবং আমার গ্রুপে এরকম ছিল, আমি গত বিগত হচ্ছে প্রায় 6 বছরের 5 বছরের বেশি আমি ওদেরকে গাইড করছি বা পোস্ট ক্লাস নিয়েছি। আমি দেখে আসছি খুব সিনসিয়ার। এবং যে দাদারা আবার হচ্ছিল যে আমাদের যেমন স্টুডেন্ট অনেক সময় বিভিন্ন রকম প্রোটেস্টের মধ্যে চলে যায়, কিরকম যে তাদের সিটি দিচ্ছে না বা ইত্যাদি দিচ্ছে না, বিভিন্ন বিষয় এই ধরনের কালচার ওখানে নেই, কারণ তারা মনে করে পড়াশোনায় তাদের ধ্যান করে, এই জন্যই তারা ক্যাম্পাসে আসে এবং এটাই হচ্ছে তাদের সাধনার বিষয়। কাজে ওই সময় যার যতটুকু কাজ করতে তার সুশৃঙ্খল ভাবে করার চেষ্টা করে এবং হার্ট অ্যান্ড সোল ট্রাই করে, এবং তারা একনোলজিও করে যে যতটুকু কাজ করেছে বা কতটুকু করেনি তারা, হ্যাঁ তারা খুব চেষ্টা করে। তো আমি সেটাই বলছি ফাংশনাল পার্সপেক্টিভ। কনফ্লিক্ট পার্সপেক্টিভস এর মধ্যে দেখতে পাবো হোয়ার ইজ দ্য ইনইকুয়ালিটি, পাওয়ার, রিসোর্সেস, ইনফো, এগুলোর ক্ষেত্রে। কালচারের ক্ষেত্রে তুমি হচ্ছিল যে আমরা বিভিন্ন রকম পপুলার কালচার বা মানে হচ্ছিল হাই কালচার, লো কালচার এক্সাম্পল দেখা যায়। হ্যাঁ, এখন অনেকে তুমি একজনকে বলছো গিয়েও, এই শব্দ দ্বারা তুমি তাকে হেয় করে ফেলছো, কিন্তু হেয় করতে পারো না, সে তার কালচার থেকে আসছে। এখন তুমি শহরে থাকার কারণে তুমি যদি আরবানাইজড, সিভিলাইজড, হ্যাঁ, হাইলি কালচার তুমি মনে করো,
আর হাইলি কালচার হতে গিয়ে তুমি এমন কিছু আনসোশাল অ্যাক্টিভিটিস করো যেটা আমাদের সোসাইটিতে যায় না, কিন্তু সেটাকে তুমি হচ্ছে নিয়ে আসছো, নিয়ে আসার সময় দেখা যায় তুমি হাইলি সিভিলাইজড। একবার প্লেনে করে আমি যাচ্ছি, তো অনেকবারই উঠেছি, যে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি ঢাকা থেকে চিটাগাং আসছি, তো যেহেতু তখন রাস্তায় অনেক সময় লাগে, রাস্তা তৈরি হচ্ছে, একবার আমার যেতে প্রায় 23-23.5 ঘন্টা লেগেছে ঢাকা যেতে। তখন রাস্তা কেবল ঠিক হচ্ছিল আর কি। তো এই কারণে আমি প্লেনে যাতায়াত করতাম যদি দরকার পড়তো সাধারণত। মানে ঘটনাক্রমে হচ্ছে আমার যে সিট যেখানে বসেছিলাম সেটার আমার পাশে এক মহিলা বসেছিল। পাশে মানে হচ্ছে এক মহিলা তার বাচ্চা সহ। তো বসে গেছে আর আমি দাঁড়িয়ে টুপি পাঞ্জাবি পরে আছি। হঠাৎ করে তার হচ্ছে হলো সে সে আমার সামনের সিটে বসেছিল। তো ভুল করে সে হচ্ছে তো বাচ্চাকে টয়লেটে নিয়ে গেছিল, নিয়ে থেকে ফিরে এসে এখন আমার এখানে এসে মানে সে বসছে বা ইত্যাদি করছে। পরে সে মানে তার হচ্ছে ট্যাব, বাচ্চা ট্যাব নিয়ে খেলা করতো, সেই ট্যাব গুলো রেখে গেছে, সে খুঁজে পাচ্ছে। সে আমাকে এখন মানে চার্জ ক্রয়ের মধ্যে একটা সিস্টেম তৈরি করে ফেলছে যে আমি ট্যাব দেবো। আরে ওই ট্যাবটা কয় টাকার জিনিস, কত আছে, মানে তার একটা সেন্স হয়ে গেছে যে এই মানে হুজুর মানুষ বা ইত্যাদি মানুষ এরকম ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যে হাই কালচার লো কালচার প্রোফাইল তৈরি করা, এটা হচ্ছে কোর মেন্টালিটি একটা হচ্ছিল পরিচয়, ঠিক আছে? তো সেই মহিলা সে দেখেছে, পরে যখন সে রিয়েলাইজ করলো সামনে, তখন তার একটা সরি বলারও উচিত ছিল, সে সরি বলে না। কিন্তু আমি এটাকে গায়ে মাখাই না, তুমি তো নিজে নিজে মনে মনে দেখলা যে তুমি কি করেছো, কিন্তু তার মানে গায়ে মাখলো না, সে আবার ওখানে দিব্যি ভালোই আছে। কিন্তু প্রথমে যে সে এমন এক ধরনের আচরণ করছিল, ভাই কোথায় গেলো আমার এটা, কোথায় গেলো দেখেছেন কিনা, আপনি এখানে বসছিলেন, হ্যান ত্যান বিভিন্ন কিছু বিষয়। এমন সরি, আপনি একটু সার্চ করুন কোথায় রেখেছেন। হ্যাঁ, এভাবে বিভিন্ন ভাবে তাকে মানে সে আমরা আমি সেটাই বলছি, তোমাকে গেও বলার কোনো ইয়ে নেই। তুমি যদি ভালো আচরণ করে তো ভালো হচ্ছে, দ্যাটস গুড এনাফ। আই উইল স্যালুট ইউ। তো বিষয়গুলো দেখার বিষয় আর কি। তো কনফ্লিক্ট পার্সপেক্টিভ তৈরি হয় এভাবে যে তুমি ইউনিভার্সিটি এটা তৈরি করে ফেলছো, না করা উচিত হবে না। পোস্ট মডার্ন এখানে কি বলছে, মডার্নিজম যে কনজিউমারিজম বা পোস্ট ইন্ডাস্ট্রি কমিউনিকেশন কিরকম, কমিউনিকেশন বিভিন্ন মিডিয়াম আমরা দেখছি, কনজিউমারিজমের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই কালচারটা কিরকম তৈরি করছে, এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এরকম কিরকম আমরা সেটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমাদের কনজিউমার প্যাটার্নটা বিভিন্ন চলে আসছে। আমরা এখন ইউজ করছি বিভিন্ন রকম শপিং মলে গিয়ে ডাইরেক্ট শপিং করেছি, বা হচ্ছে একদম ফুড স্টোর আছে, সুপার স্টোর আছে, সেখান থেকে আমরা সার্ভিস বা কিনে আসছি, বা হচ্ছে অনলাইনে আমরা এখন ক্রয় করতে পারছি, চলে আসছে আমাদের পরে প্রোডাক্টস গুলো, রাইট? এইগুলোর মাধ্যমে আমাদের এক ধরনের কালচার তৈরি হয়ে এসছে। তার সিম্পলি ইন্টারাকশনিস্ট পার্সপেক্টিভ আমরা কিভাবে দেখতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু আদার্স থিঙ্ক। এই যে ইন্টারাকশনের মধ্যে আমি যে একটা কাজ করবো সেটা আরেকজন কিভাবে দেখবে, বা আমি কিভাবে দেখবো, এবং এটার ভিতরে আমার যে বিহেভিয়ার প্যাটার্নস সেগুলো নির্ধারিত হবে, রাইট? আমরা এইভাবে দেখে দেখ, তো এইভাবে নির্ধারিত হয় বিষয়। তো এখন আমরা চলে যাব আমাদের রিসার্চের আলোচনায়। Before that, let me do something. Copy. Desktop. তো তোমরা এই পর্যায়ে যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে? নেই? ওকে, আমি এখন তোমাদের যে ফাইলটা অন করছি। সময় লাগবে তো হবে না। এখন এখানে হচ্ছে কি, শেয়ার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে নতুন স্ক্রিন শেয়ার দিতে হবে। তোমরা কি আমার দেখতে পাচ্ছ কিছু? তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো আমাকে। স্যার মাইক্রোসফট ওয়ার্ড। স্যার সরি, একটা ডক ফাইল দেখা যাচ্ছে স্যার, সবার ওই নাম আর রোল নাম্বার দেয়া। আচ্ছা, লেট মি স্টপ দিস স্ক্রিন শেয়ার জুম।
তোমরা এখন স্প্রেডশিটটা দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি স্প্রেডশিটটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, এখানে যে প্রবলেমগুলো হচ্ছে আমি ঝটপট করে তোমাদেরকে এখন প্রবলেমস গুলো বলে ফেলছি। অনেকে রিসার্চ টপিকস নিয়ে রিসার্চ টপিকসটা হয় নাই, অনেকে অবজেক্টিভস লিখেছে, অবজেক্টিভস লেখা হয় নাই। ক্লিয়ার? এই জন্য আমি যেগুলো কালার করা আছে শুধু সেগুলোর উপর কমেন্টস করবো আর কি। তোমরা ঝটপট করে দেখে নেবে আর কি আমি কি কমেন্টস করছি এবং মনে রাখার চেষ্টা করবে, since there are a lot of topics and as a single teacher I have to look after all these things anyway. Share a questionnaire. এই questionnaire আচ্ছা, তোমরা এই questionnaire দেখতে পাচ্ছ? আর্লি ম্যারেজ সোসিওমিক প্রবলেম ইন বাংলাদেশ। এটা কোথায় স্টাডি করছো, কি করছো সেটা তুমি বলো নাই। এখানে তুমি রেখেছো যারা কোশ্চেন, আমি একটা কোশ্চেন অনুযায়ী বলবো, কিন্তু সবাই মনে রাখবে যেগুলো জিনিস আমি নিষেধ করছি সেগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন হোয়াট ইজ ইউর নেম, এই নামটা বলা যাবে না। বয়স ঠিক আছে, জেন্ডার ঠিক আছে, পেশা, প্রতিষ্ঠান কেন তোমার দরকার? তুমি ক্লাস করছো, আর্লি ম্যারেজ নিয়ে ক্লাস, তোমার প্রতিষ্ঠান কেন দরকার? প্রতিষ্ঠান দরকার নেই। তুমি এজ, জেন্ডার, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশনাল স্ট্যাটাস, এগুলো তোমার থাকবে বিষয়গুলো। ইনকাম নিতে পারো, বড় জোর, ফ্যামিলি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স নিতে পারো, ইত্যাদি। এগুলো পয়েন্টস ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখন তোমার রেসপন্ডেন্ট কারা, যে হচ্ছে বিয়ে করছে সে নাকি কোন ধরনের রেসপন্ডেন্ট? তুমি এখানে কিন্তু বলো না কাদেরকে নিয়ে করছো, তোমার সেটাকে স্পেসিফাই করতে হবে। তুমি যাকে তাকে নিয়ে তুমি গবেষণা করলে তো গবেষণা হবে না। ক্লিয়ার? তো এটা মাথায় রাখতে হবে। আর্লি ম্যারেজ ইজ অলসো ইকোনমিক প্রবলেম ইন বাংলাদেশ। তো এটা পড়েছো এখানে তুমি, আর এই কোশ্চেনে পড়েছো কিন্তু সেখানে আমাকে তোমার লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না, বা এখানে আমার মানে অ্যাক্সেস আমি পাই নাই। অ্যাক্সেস দিয়ে থাকলে তোমার হচ্ছে আমাকে দিয়ে রাখতে হবে সুন্দর করে, যাতে করে আমি এখানে তোমার কি কি রেসপন্স আসলো, কতগুলো পেয়েছো বা কি হচ্ছে সেটা আমি দেখতে পারি। এনিওয়ে, পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে রিসার্চ অন দ্য ট্রেন্ড অফ ফলোইং দ্য ডিজাইন অ্যান্ড প্ল্যানিং অফ হাউসেস অ্যাপ্রুভড বাই সিডিএ ইন আগ্রাবাদ এরিয়া। টপিকটাকে আরো সুন্দর করতে পারো, টপিকটা লেখাটা খুব প্রাঞ্জল হয়নি। এনিওয়ে, তো আগ্রাবাদ এলাকায় তোমরা দেখতে যাচ্ছ সিডিএর যারা তৈরি করেছে সেটা নষ্ট করেছে কি করে নাই। ইওর নেম আবার আসলে নেম হবে না, এজ ঠিক আছে, ইওর এজ অফ ইওর বিল্ডিং, এটা স্থাপনা ঠিক আছে, এগুলো রাখতে পারো। কয়তলা বাড়ি, দালান স্থাপনা, আগে জমির অবস্থা, ফাউন্ডেশন, বিল্ডিং, উৎস, দালানের নকশা অনুমান করে কি আপনার পারিবারিক স্মৃতির সঙ্গে অবগত কিনা, ইত্যাদি ইত্যাদি, নেম বিবেচনার জন্য ইত্যাদি 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 লেখা হয়েছে। এখন যে তুমি কোশ্চেনার গুলো করেছো সিডি এবং যাই, তুমি রেসপন্ডেন্টস দের অ্যান্সার নিবা কোন যেখানে আগ্রাবাদ করছো। এখন সেখানকার আগ্রাবাদে করছে বেশ ভালো কথা, কিন্তু সেখানকার সিটি কর্পোরেশন বা ওই যে জায়গাটা যারা মনিটর করে তাদেরও কিছু তোমার মতামত নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা এখানকার রিলেটেড মানে যারা আছে তাদের কয়েকজনের মতামত নিয়ে আসতে হবে। তুমি অ্যাটলিস্ট তোমার 7 জন থেকে 7 জনের মতোই না, তোমার যেহেতু গ্রুপে 6 থেকে 7 জন আছে, 7 জনের মতো এরকম তাদের হচ্ছে রাখবা যে তারা কি মনে করে এই বাড়িগুলো যেগুলো হয় যারা মানে না তারা কেন, এগুলো কিছু মতামত নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তাহলে রিসার্চ ফাইন্ডিংসটা হবে সুন্দর। আদারওয়াইজ তুমি কয়েকজনের কথা নিয়ে আসলা, তাহলে এটা হচ্ছে কি জাস্ট রিপোর্টিং হলো, নট রিসার্চ। তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর তোমার হচ্ছে টপিকসটাকে আরো তুমি মডিফাই সুন্দর করার চেষ্টা করবা, যদিও আছে কতগুলো আসছে তুমি চেক করবা আর কি। স্যার বলো স্যার, এখানে আমি যদি মানে রিপোর্টে যদি তাদের কথাগুলো ঢুকাই, মানে সিডি এর কর্তৃপক্ষের যে কথা, সেটা কি আমাকে এখানে নিতে হবে নাকি আমি সেটা রিপোর্টে ঢুকাবো? তুমি সিডি এর যাদের কর্মকর্তা কর্মচারীদের বা হচ্ছে ওটা রিলেটেড যারা এনফোর্সমেন্ট অথরিটি আছে, যেমন ফায়ার সার্ভিস, তারাও এটা দেখে যে কয়তলা বিল্ডিং হলো, তারাও দেখে। তুমি এই ধরনের কি পার্সন কয়জনকে 7 জনকে ইন্টারভিউ করবা, এবং ইন্টারভিউর উপর তোমার হচ্ছে ডিসক্রিপটিভ কোশ্চেন রাখতে হবে বা কিছু রাখবা, সেই কোশ্চেনটাও তোমাকে লিঙ্ক দিতে হবে আমাকে। এবং সেই ফাইন্ডিং যেগুলো আসছে তুমি ওদের যে ফাইন্ডিংস গুলো হবে সেগুলো তোমাকে এই যেরকম স্প্রেডশিটে লেফট সাইডে তুমি কোশ্চেন গুলো রাখবা, আর ডান সাইডে মনে করো যে এ হচ্ছে ফার্স্ট পার্সন নাম্বার 1, বি, সি, ডি, প্রত্যেকের তোমার আইডেন্টিটি থাকতে হবে, এবং সেখানে তুমি তাদের অ্যান্সার গুলো লিখে ফেলবা।
লেখার পরে তোমার হচ্ছে কোশ্চেন যে তোমার মেইন অবজেক্টিভস এর আন্ডারে সাধারণ পিপুলরা যারা বাড়ি ঘর তৈরি করছে তারা কি বলেছে এবং সেই রিলেটেড বিষয়ে ওই কি পারসনস তারা কি বলেছে এইভাবে তোমাকে দিতে হবে ওই জায়গায়। বুঝতে পেরেছ বিষয়টা? তার মানে স্যার আমি ওদের জন্য আলাদা একটা কোশ্চেন তৈরি করব, আলাদা কিছু রাখতে পারো চেকলিস্ট আকারে, জাস্ট কয়টা বিষয় তুমি যে এই বিষয়ে আপনি কি মনে করেন, কেন করে না, বা প্রবলেমস গুলো কি কি, এবং এটা নিরসন উপায় কি হতে পারে। এই যে তোমার যে অবজেক্টিভস গুলো আছে সেই রিলেটেড তুমি মনে করো তোমার যে 3টা অবজেক্টিভ হবে তার 3 দুগুণ 6টা বা প্রশ্ন করলেন, তার হচ্ছে হলো ওই লোকের ব্যাকগ্রাউন্ড, তার হচ্ছে এজ, জেন্ডার, রিলিজন, অকুপেশনাল পজিশন, ঠিক আছে, এবং তার হচ্ছে এক্সপার্টাইজ, কত বছর ধরে সেই কাজ করছে, সেই বিষয়ে যে জানে সেটা তুমি এস্টাবলিশ করছো। আমি এখন বললাম এই রিপোর্টটাও শুনবা, প্লাস হচ্ছে পয়েন্টসটা মনে রাখবা, এবং টপিকসটাকে তুমি গ্রামাটিক্যাল টেক্সটিক এগুলো করে দেখবা আর কি সব কিছু ঠিক ঠিক করছে কিনা। এবার হচ্ছে এই আর স্যার যারা স্যার মনে করেন ইমেইলে যারা রেসপন্স দিবে না তাদের জন্য তো স্যার আমাদের বাংলায় কাগজটা মানে ভয়েসটা আসলে ভালো আসছে না, ভয়েসটাকে আরো ক্লিয়ার করো, আমি তোমার কথাকে ভালো শুনতে কষ্ট হচ্ছে। বা তোমার গ্রুপ থেকে কাউকে বলতে বলো, ইউ হ্যাভ 1 মিনিট, আদারওয়াইজ তুমি প্রশ্নটা মনে রাখো, আমি যখন এইগুলো গ্রুপে ফিডব্যাক দিব তারপর তুমি আবার আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে ডাউরি ইন বাংলাদেশ। সারা বাংলাদেশে তুমি ডাউরি নিয়ে গবেষণা করছো কিনা? তুমি করছো নিশ্চয়ই কোনো একটা এলাকায় কোনো একটা কমিটি বলতে, রাইট? তো সেটা তোমাকে বলতে হবে, তুমি ডাউরি ইন বাংলাদেশ সারা বাংলাদেশ তুমি সার্ভে করতেছো, ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ। তুমি এখন তুমি সবার কাছে করছো না, করলে হচ্ছে বিভিন্ন এলাকার সম্বন্ধে তুমি করতে পারো, সেটা সম্বন্ধে বলতে হবে, সোশিও ইকোনমিক প্রবলেম। তাহলে তুমি বলবে ডাউরি as a socio-economic problem in Bangladesh, the case of চিটাগাং বা হচ্ছে আগ্রাবাদ বা XYZ বা হচ্ছে স্টাডি ইন 2 cities বলতে পারো, ঠিক আছে? ডাউরি as a socio-economic problem in Bangladesh, a study in 2 cities, এভাবে বললে হবে। a study in 2 regions, এভাবে বললে হবে 3 regions বা 3 by 4 place। তুমি a study on বলে a sociological study করতে হবে, তাহলে আরো ভালো হয়ে গেল, ঠিক আছে? 24টা প্রবলেম ঠিক করে নিতে হবে। আর আমাকে সবগুলোতে মধ্যে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে, আমি অ্যাক্সেস না পেলে আমি তো দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি বারবার বলে দিয়েছি। ইনস্ট্রাকশন ভায়োলেট করলে সমস্যা। তোমরা সেই জন্যই কি করবে যে আমাকে দরকার হলে তোমরা মেইলে প্রতিটা গ্রুপ অলরেডি তৈরি হয়ে গেছে, সেই গ্রুপ থেকে তোমরা আবার হচ্ছে দরকার আমাকে লিঙ্কটা রিফাইন করে অ্যাটাচ করে দিলে। নাও ইটস নট এ প্রবলেম, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইট এনিওয়ে। তো তোমরা এখানে কিছু কোশ্চেন রেখেছো, তোমরা কখনো লিডিং কোশ্চেন করবে না, লোকজনকে ধাবিত করবে না, লোকজনের মতামত তুমি নিচ্ছ, রাইট? এই সোশিও-ইকোনমিক প্রবলেম এটা না বলেও তুমি যদি বলতে আচ্ছা বলেছো, বেশ ভালো কথা, যেহেতু এটা একটা আমাদের আইন কর্তৃক নির্ধারিত বিষয়, এটা একটা সোশিও-ইকোনমিক প্রবলেম। তুমি এখানে প্রশ্ন রেখেছো হোয়াট ইজ ইউর এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন। আচ্ছা, নেক্সট পেজে দিতে বলেছো, গেলাম। এখন নেক্সট পেজে রেখেছো কিছু প্রশ্ন রেখেছো, যে নিচে লিখে দাও আপনার মতামত ইত্যাদি ইত্যাদি। প্রশ্নগুলো মোটামুটি কিছু ভালোই হয়েছে দেখছি, যদি শক্তিশালী অ্যান্সার এনি ম্যান অর ম্যানেজার, ঠিক আছে, তোমার কোশ্চেনটা মোটামুটি ঠিক আছে। তবে লিডিং কোশ্চেন অর্থাৎ লোকজনকে কোনো দিকে তুমি ডাইরেক্ট করছো তা, লোকজন কি মতামত মনে করে সেটাই তোমার নেওয়ার বিষয়। তো ঠিক আছে, কোশ্চেনটা মোটামুটি সুন্দরই আছে, থেকে ভালোই লাগবে। তো তোমরা এভাবে করছো, আর এতে অ্যাক্সেস এবং হচ্ছিল কোশ্চেনের হচ্ছিল টপিকসটা একটু মডিফাই করো, কোন এলাকায় কোশ্চেন স্পেসিফিক করে ফেলো, সুন্দর, তোমরা কাজ চালিয়ে যেতে পারো এবং আমাকে ইনফর্ম করো যে কোথায় তোমরা কাজ করছো। গুড স্যার, আমরা স্যার তাহলে 2 সিটিস নিয়ে করি স্যার, চিটাগাং স্যার ঢাকা। সরি তাহলে স্যার আমরা স্যার মানে স্যার পুরো হোল বাংলাদেশ না করে 2টা সিটি নিয়ে করি, যেমন চিটাগাং আর ঢাকা। হ্যাঁ, তোমরা দুইটা সিটি নিয়ে করতে পারো, যেমন 2টা সিটির মধ্যে তোমার পুরো সিটি তো বিশাল বড় এরিয়া, তোমরা সিটির মধ্যে কোন কোন জায়গায় করেছো সেটা এই জন্য করেছিলাম যে ক্যাচমেন্ট এরিয়া তোমরা দিয়ে দেবো, বাস তাহলে আমরা শেষ। স্টাডি ইন ঢাকা এন্ড চিটাগাং সিটিজ, বা স্টাডি ইন সিটিজ। তারপরে ভিতরে তুমি বলবো যে ঢাকা এবং চিটাগাং আমরা অন্য কোনো জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা এইভাবে কাজ করেছি, ভিতরে বলে দিলে অসুবিধা নেই। কিন্তু টপিক্সের মাধ্যমে তোমার অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে যে তুমি কাদেরকে নিয়ে করছো বা কোন এলাকায় করছো, ঠিক আছে? এবং ডাউরি প্রবলেমে তুমি রেসপন্ডেন্ট কারা তোমাকে এটা কিন্তু ভিতরে উল্লেখ করতে হবে,
হ্যাঁ, তুমি কাদেরকে নিয়ে এই প্রফেশনটা করছো, ঠিক আছে? এনিওয়ে, কি বারবার এটা আসছিল না, বারবার এটা আসছে, ক্যান্সেল, লিভ। আচ্ছা, এরপরে আমরা এইটাতে যাবো, এটার কোশ্চেনের লিঙ্কে। তোমরা অনেকেই এখনো লিঙ্কটাকে কালার করো না, আমি ধরে নিচ্ছি তোমরা তার মানে এখনো কোশ্চেন কমপ্লিট করতে পারো না, ইটস সো ব্যাড। এবং তোমাদের ডিউরেশনের মধ্যে আমি যেহেতু টাইম বেঁধে দিয়েছি সেভাবে কাজ করতে হবে, তাই না? করলে তোমাদের জন্য বোঝা হবে। শুট আউট করাপশন, এখানে তুমি শুট আউট করাপশন বলেছো, তুমি একটু ফিগারও দিয়েছো, তোমার প্রশ্নটার ক্ষেত্রে অনেকটা লিডিং কোশ্চেনার হয়ে গেছে। আচ্ছা, আপনার বয়স, নাম হবে না, কি বলছে যে করাপশন, শুট আউট করাপশন, তোমার টপিকের নাম কি শুট আউট করাপশন? যদি হয়ে থাকে ইম্পোর্ট থ্রো নলেজ, অনেক কিছু তুমি দিতে পারো, কিন্তু দেওয়ার ক্ষেত্রে ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে তোমার টপিকটা ক্লিয়ার করতে হবে, লোকজন কনফিউজ হয়ে যাবে তুমি কি বলছো। শুট আউট করাপশন, তাহলে তো প্রথমেই সে হয়তো চিন্তা ভাবনা করে যে আমি অ্যান্সার করবো না, একই করাপশনকে শুট আউট করতে বলছে, যদি প্রবলেমের মধ্যে পড়ে যায়। তোমার এই ফর্মাল স্টেটমেন্ট কোনো নেই এখানে যে তুমি এই রিসার্চ করতে যাও, কি কারণে করছো, এবং এই রিসার্চ করে ডেটাগুলো হাইড করা হবে এবং কিছু করা হবে এটার জন্য একদম রিসার্চ, এসব কিছু তুমি এখানে বলো নাই। আচ্ছা, তারপরে আপনার নাম আসবে না, এজ, জেন্ডার, রিলিজিয়ন, ম্যারিটাল স্টেটাস, অকুপেশনাল স্ট্যাটাস, এগুলো আসতে পারে। লিঙ্গ, এই যে ইনস্টিটিউশন, তুমি যদি এক্সপার্টদের করে থাকো সেক্ষেত্রে ইনস্টিটিউশন ইম্পর্টেন্ট, এবং তার এক্সপার্টাইজ, কাজের অভিজ্ঞতা, রিলেটেড ফিল্ডে যদি কাজ করে থাকে সেটা আসতে পারে। আদারওয়াইজ ইনস্টিটিউশন তোমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোন কি ধরনের জব করে সেটা তো তুমি পেয়ে যাচ্ছ ওখানে অলরেডি। এনিওয়ে, আচ্ছা, রাখলেও রাখতে পারো, কিন্তু ইনস্টিটিউশন নামটা ওদের থেকে আসছে আর কি, এটার স্ট্যাটিস্টিক লাইন আসতে হবে না। ইমেল আর ফেসবুক লিঙ্ক, এটা দিয়ে তুমি কি করবা? সে দিল, মনে করি ইমেল ফেসবুক লিঙ্ক দিল, তুমি যদি ফলো আপ করতে চাও, হ্যাঁ তুমি যে ইনফরমেশনটা তার কাছে পেয়েছো সেটার জন্য তুমি রাখতে পারো, কিন্তু এটা তোমার ফাইন্ডিংস এর মধ্যে আলোচনায় আসবে না, এবং অনেকেই এটা দিতে চাইবে না যে আমি আমার ইমেল অ্যাড্রেস বা ফেসবুক লিঙ্ক দিলে আমার আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে গেলো, হয় আমি এটা দেবো কেন? সো তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই দুর্নীতি তুমি এটা বলছো, তারপরে এরকম কিছু পারছি না, তারপরে তুমি আবার তুমি একটা ভিডিও রেখেছো, সেটা ভিডিও, থ্যাংক ইউ। এটা তারা এক্সট্রা কাজ, এটা তারা অ্যান্সার করার বিষয় না, কিন্তু কোশ্চেনটি মোটামুটি রেখেছো ভালো। কোন এলাকায় কাদেরকে নিয়ে করছো এবং সেটা তোমাকে স্পেসিফিক করতে হবে, এবং সেটার সাথে তোমার ল এনফোর্সমেন্ট অথরিটি তারা রিলেটেড ইনফরমেশন 5-7 জন, তোমার যেহেতু 6 জন বা 7 জন আসতো, 7 জন এরকম নেবা নেতৃস্থানীয় লোকজনের ইনফরমেশন, তাদেরকে চেকলিস্ট আগে তৈরি করে, আমি একটু আগে যেভাবে বলেছিলাম স্প্রেডশিটে তাদের ফাইন্যান্স নিয়ে আসবা, এবং তাদের পরিচয়টা সবকিছুই সুন্দর রাখবা, কয় বছর এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করার। সে যদি একজন আইন বিশারদ হয়, সে হয়ে জানে নাম করে আইন বিশারদ কিনা। আবার হচ্ছে ল এনফোর্সমেন্ট অথরিটি, পুলিশ স্টেশন হতে পারে, আবার হতে পারে আরো যারা আছে যে যেই সংস্থাগুলো দেখে টিআইবি লোকজন হতে পারে, এরকম কয়েকজনকে তোমরা নিবা, কি পারসন হয়ে গেল, খুব বেশি নেওয়ার দরকার নেই, যেহেতু তোমার ডেটাটাকে মানে আরো অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য। ক্লিয়ার? আর যে রেখেছো সেটা অনুযায়ী হচ্ছে তোমার যে রেসপন্ডেন্স সাইজ আমরা ক্লাসে পড়ছিলাম সেরকম তুমি কালেক্ট করবে, কিন্তু বাকি যে নেতৃস্থানীয় লোকজন যারা এগুলো ডিল করে তাদের ক্ষেত্রে 6-7 জনের মতো এরকম নিবা, তাতে করে তোমার ফাইন্ডিংসটা স্ট্রং হয়ে গেল এবং এটাকে নেগেটিভ করার স্কোপ খুব কম থাকবে। বলো স্যার, আমাদের হচ্ছে স্যার এই টপিকসের স্যার নামটা ছিল হচ্ছে স্যার করাপশন, কার্স ফর তোমাদের ভয়েস এত ইঞ্জিনিয়ারিং আমি এন্ড কম শুনতে পাচ্ছি না, সোশিওলজি। জাস্ট মিনিট, আমার সাউন্ড বাড়াই দিই। হ্যাঁ বলো। স্যার, আমাদের টপিকসটার নাম ছিল এমনি স্যার, ওইখানে ক্যাপশনটা দেওয়া ছিল স্যার শুট আউট করাপশন, কিন্তু স্যার এমনি আমাদের নাম ছিল হচ্ছে স্যার করাপশন স্যার, কার্স ফর ইঞ্জিনিয়ারিং এন্ড সোশিওলজি। তাহলে স্যার এইখানে যদি স্যার কোনো একটা এই বিষয়টা স্যার সিটির ওপর পড়তে চাই, তাহলে স্যার নামটা স্যার। আমি সেটা ভেতরে পড়েছিলাম, তোমরা ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমরা কেউ একজন বলেছিল যে তারা হচ্ছিল কনস্ট্রাকশনের কাজ তৈরি করতে কেন সিভিল ইঞ্জিনিয়াররা করাপশন করে ফেলে, বা এটার প্রবণতা কি, তোমরা কি শিখবো? না স্যার, আমরা হচ্ছে স্যার আচ্ছা ঠিক এমনি আছে। করাপশনটা নিয়ে করতেছি স্যার, যেটা হচ্ছে স্যার আপনার সমাজ আর স্যার ইঞ্জিনিয়ারিং এর স্যার পার্সপেক্টিভে যেগুলো স্যার ইম্প্যাক্ট ফেলতেছে স্যার, এইটা নিয়ে করতেছি স্যার। আমি আসলে তোমার কথাগুলো মিন আকারে সাউন্ড আসছে, আমি 66% ভলিউম দিয়ে রেখেছি, অনেক বেশি, কথাগুলো আমি বুঝতে পারিনি, সরি।
স্যার মূলত স্যার করাপশন স্যার আসলে সমাজ এবং স্যার ইঞ্জিনিয়ারিং এ কি প্রভাব ফেলতেছে স্যার, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ, স্যার। তুমি তাহলে সেটা যদি করতে চাও কোশ্চেনটা সেভাবে ডিজাইন করতে হবে, তাই না? যে যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রিলেটেড করাপশন ইন দ্য সোসাইটি। তুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রিলেটেড করাপশন কোনো স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক অনেক সেক্টরে হয়, ঠিক আছে? তুমি কালভার্ট তৈরি করছো সেখানে হতে পারে, আবার হচ্ছে তুমি রাস্তা তৈরি সেখানে হতে পারে, বিল্ডিং তৈরি করছো সেখানে হতে পারে, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট সেখানে হতে পারে, গভর্নমেন্টের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হতে পারে, তাই না? বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। কোন এরিয়া করছো তোমাকে বলতে হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রেই হলে তাহলে তুমি কোন ধরনের রেসপন্সকে নিয়ে আছো, সবাই সবকিছু বলতে পারবে না, ঠিক আছে? ম্যাচ পিপুল সাধারণত চোখের সামনে যেটা হয় সেটা তারা দেখে থাকে, তারা দেখে রাস্তাঘাট থেকে তারা কালভার্ট ব্রিজ ইত্যাদি দেখে থাকে, বা হচ্ছে সরকারি স্কুল কলেজ এগুলো দেখে থাকে, বা পত্রিকার নিউজ পড়ে থাকে। তোমাকে সেভাবে ডিজাইন করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপরে এই গ্রুপকে আমরা দেখতে চাই তারা কি করছে। এটা করছে ই লার্নিং। ইয়েস, এই রিসার্চটা আমার একটু পছন্দ হয়েছে, যেহেতু আমি পেডাগোজির উপরে 60 সিসিএস করেছি, আমার সম্পূর্ণ একটা ডিগ্রি আছে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। সো এটা ইন্টারেস্টিং টপিক, আমি এটা থেকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু তুমি হচ্ছিল আমাকে এই লিঙ্ক শেয়ার মানে করবার যেভাবে বলেছিলাম যে ওই সেভাবে করতে হবে, তাই না? আমি রেসপন্স যেভাবে দেখতে চাই বা ইত্যাদি তোমার রিসার্চের ক্ষেত্রে, তো সেটাকে তোমাকে করতে হবে, এবং করার পরে আমি রেসপন্সিবল এভরিথিং করতে আসলে কে দিবে আমি সেটা যেন দেখতে পারি, আমার কমেন্টস করা থাকলে কিছু করতে পারি, এবং তোমার ফাইন্যান্স গুলোকে আমি যেন বারবার রিচেক করে দেখতে পারি কি হয়েছে। কিন্তু তোমার কোশ্চেনটা আমি দেখেছি সুন্দর হয়েছে কোশ্চেন, থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান এ গুড ওয়ার্ক। এটা যে করেছে সে কি উপস্থিত আছে? ই লার্নিং ভার্সাস ট্রেডিশনাল। Yes, sir. তোমার নাম কি? তোমার নাম কি? নুসরাত জাহান। নুসরাত জাহান। হ্যাঁ? নুসরাত জাহান। তোমার জন্য একটা থ্যাংক ইউ থাকলো, বিগ ক্ল্যাপ ফর নুসরাত জাহান, শি হ্যাজ ডান এ গুড ওয়ার্ক, থ্যাংক ইউ। এখন তুমি ডেটা কালেকশন করো সুন্দরভাবে। আচ্ছা, ঠিক আছে, পরের ওটাকে দেখি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা স্যার 1 নাম্বার গ্রুপ স্যার আপনাকে স্যার আমি অ্যাক্সেস দিয়ে রাখছি স্যার। অ্যাক্সেস দিয়ে রাখছো? জি স্যার, কিন্তু স্যার আপনার ওখান থেকে মেবি স্যার যে এডিটে স্যার যেতে হবে স্যার, ডান পাশে নিচে স্যার একটা এডিট অপশন থাকে স্যার, ওখান থেকে এডিট করতে হয় স্যার। আচ্ছা, এনিওয়ে আমি যদি পেয়ে থাকি, অনেকগুলো মেইল অবশ্য ডিলিটও করেছি, কারণ প্রচুর মেইল তোমাদের এসেছিল। তো এখন তোমার যেহেতু গ্রুপ হয়ে গেছে, এডিটর হিসেবে দেওয়া যাচ্ছে না, ওনার হিসেবে দেওয়া যাচ্ছে না, কারণ হিসেবে দেওয়া যাচ্ছে। ওনার হিসেবে দেওয়া যাচ্ছে না কারণ আপনার মেলটা চুয়েটের মেল না, সেই কারণে আমাকে মেসেজ দেখাচ্ছে যে অর্গানাইজেশনের বাইরে, মানে ওনার দেওয়া যাবে না। আচ্ছা, তোমার মেইলটা চুয়েটের মেইল না, তাই তো? না স্যার, আপনার ইয়াহু মেলটা আমার হচ্ছে চুয়েটের ইমেইলেই তোমরা দিতে পারো। চুয়েটের তো hi@chuet.ac.bd, hi@chuet.ac.bd, রাইট? এটাই তোমরা দিতে পারো। তোমাদের ইমেল অ্যাড্রেস আমরা ইয়েতে গুগলে সার্চ করতে পেয়ে যাবো, তোমাদের ক্লাসের মধ্যে তো পেয়ে যাওয়ার কথা। এইভাবে দিলে তোমরা পেয়ে যাবে সবাই, hi@chuet.ac.bd, ঠিক আছে? তো এখানে দেখছি আমরা কি টপিকটার নাম, ইনকম্পিটেন্স ইন ইউজিং ন্যাচারাল রিসোর্সেস। ইনকম্পিটেন্স টার্মটা ইউজই করবো না। ইউজিং ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপেক্ট অফ বায়োগ্যাস এনার্জি। আচ্ছা, বায়োগ্যাস এনার্জি রুরাল বাংলাদেশ। এই ইনকম্পিটেন্স ইউজিং ন্যাচারাল রিসোর্সেস এইটা পুরোপুরি বাদ দিয়ে দাও। তুমি প্রথমেই ইনকম্পিটেন্সের কথা বলছো, তাহলে তুমি রেসপন্স কিভাবে দেবা? ইনকম্পিটেন্স কিনা তোমার হচ্ছে রেসপন্ডেন্টটা বলবে যে হ্যাঁ ইনকম্পিটেন্স আছে কি নেই, তাই না? তুমি যদি তাদেরকে ডাইরেক্ট ইম্পর্টেন্ট কম্পিটেন্স দিয়ে দেখো, তোমার মানে রিসার্চটা আসলে লিডিং রিসার্চ হয়ে গেল, এটা হয়ে গেল। তুমি একজনকে লিড করছো, তুমি এই দাও, বুঝতে পেরেছো? তাহলে এটা বাদ, ইনকম্পিটেন্স ইউজিং ন্যাচারাল এই শব্দগুলো বাদ। দ্য প্রসপেক্ট অফ বায়োগ্যাস এনার্জি ইন রুরাল বাংলাদেশ এটা রাখতে হবে। রাখার পর তুমি কোন এরিয়ায় করছো, কোন রুরাল এরিয়া তুমি করছো। মানুষ তো অনেকগুলো গ্রাম আছে, তাই না? কোন রুরাল এরিয়ায় করছো, কাদের মধ্যে করছো, কতজন রেসপন্ডেন্ট, তোমাকে এগুলো সেগুলো খেয়াল করতে হবে। এবং বায়োগ্যাস যেহেতু করছো, সেখানে কোন এনজিও এগুলো নিয়ে কাজ করছে, সেই এনজিও প্রধান বা এনজিও হচ্ছে কি পার্সেন্টেজ নিয়ে কাজ করতে হবে। যেমন মনে করো যে গ্রামীণ ব্যাংকের হচ্ছে গ্রামীণ শক্তি ইত্যাদি ইত্যাদি আছে, তারা এগুলো নিয়ে কাজ করে। আবার হচ্ছে বিভিন্ন রকম আরো অর্গানাইজেশন তারা কাজ করে। এখন তুমি যে কাজ করছো সেখানে কি, বা ওদের হচ্ছে দুই একটা অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি কি, বা কি পার্সন কি আছে, এরকম তোমরা 7 জনের মতো নিবা। এরকম
বাকি হচ্ছে তুমি বায়োগ্যাসের প্রসপেক্ট নিয়ে যে এলাকায় কাজ করছে তারা আদৌ জানে কিনা। রুরাল পিপুল বায়োগ্যাস বলে অনেকেই জানে, আবার অনেকে জানে যে যাদের হচ্ছে গরু টরু পালে বা ইত্যাদি বিভিন্ন রকম বিষয়গুলো আছে বা পুকুর ডোবা আছে, সেগুলো তো বায়োগ্যাস তৈরি হতে পারে। ঠিক আছে, তো তোমাদের রেসপন্স সিলেক্ট করতে হবে, যে অ্যান্সার করতে পারবে। তুমি একটা রিসার্চ গবেষণা অ্যান্সার না করতে পারলে তো হবে না। কাজে যেই কমিউনিটি তোমাকে অ্যান্সার করতে হবে তুমি সেখানে যেতে হবে। রুরালিটি যাবা, তারা তুমি তোমাকে যারা শিক্ষিত বা নেতৃস্থানীয় লোকজন বা যাদের এই বিষয়ে বোঝে বা যারা এনজিও বা প্রতিষ্ঠান বিভিন্ন রকম কাজ করছে, রেসপন্ডেন্ট কার্ড তোমাকে সেটা সিলেক্ট করে কাজ করতে হবে, রাইট? এবং যেহেতু তুমি এমসিকিউ স্টাইলে কোশ্চেন রাখছো, এগুলো আমি ধরে নিচ্ছি ম্যাথ পিপলদের ক্ষেত্রে, তো ম্যাথ পিপলের কোশ্চেন তারা জানে কি জানে না এগুলো বলছো, কিন্তু এটার পাশাপাশি তোমার অবজেক্টিভ অনুযায়ী ওই যে তো আমি যে কি পার্সনদের কথা বললাম তাদেরও কিছু ইনফরমেশন নিয়ে আসতে হবে, এবং সেটা স্প্রেডশিটে আমি কিভাবে বলেছি কোশ্চেনগুলো দিয়ে অ্যান্সারের পাশে দিয়ে দেবো। তাতে করে তোমার ফাইন্ডিংসটা তুমি এই যে ম্যাথ পিপলদের নিন্দা এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, যেহেতু তাদের অ্যাওয়ারনেসটা তুমি জানার চেষ্টা করছো, এখান থেকে তুমি রেসপন্ডেন্ট অনেক হতে পারে। সরি, তোমার হাসির কারণ আমি কিছু কোনো ভুল কথা বলে ফেললাম? এনিওয়ে, তো তোমার যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে বলতে পারো। তো এই তোমরা এই কোশ্চেন যেহেতু তোমরা মতামত দিচ্ছ যে তারা ইম্প্যাক্ট একটু জানা কিনা, 3টা কোশ্চেন আছে, সেই সাথে তোমরা হচ্ছিল ওই আমি যে পার্সনগুলোর নাম বললাম তো তাদেরও কিছু ইনফরমেশন নিয়ে রাখো, তাহলে তোমার ফাইন্ডিংসটা সুন্দর হবে। এবং তোমার রেসপন্স তুমি এটার ক্ষেত্রে অনেক রেসপন্স পাবা, যেহেতু তুমি তাদের অ্যাওয়ারনেসটা তুমি দেখছো আর কি। প্রসপেক্ট তারা এটা আসলে প্রসপেক্ট না বলে বলছো যে the prospect of biogas energy in rural Bangladesh as an assessment of awareness among rural people. ঠিক আছে, অ্যাওয়ারনেসের কথা ভিতরে বলে দিও, ঠিক আছে। আর হচ্ছে ওই নেতৃস্থানে যে আমি যে লিডিং পিপল যারা এগুলো নিয়ে কাজ করে তাদের ইন্টারভিউ তোমার নেবে, বুঝতে পারছো? তাহলে তোমার ফাইন্ডিংসটা সুন্দর হবে। সেক্ষেত্রে তাদের নাম্বার অফ রেসপন্ডেন্ট সাথে নিচে নিবে না, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে মিনিমাম ইন্টারভিউ করতে গেলে যদি নেতৃস্থানীয় লোকজন হয় যারা কিনা তিনি ডিল করে, তো তাদের যারা ফিল্ড লেভেলে কাজ করে, সেক্ষেত্রে এরকম মিনিমাম 7 জন আসলে সুবিধাজনক অবস্থান আসে। বুঝতে পেরেছ? ওকে, পরের গ্রুপে আমরা চলে যাই। তোমার কোশ্চেনটা আমি দেখেছি, মোটামুটি ঠিক আছে। স্যার উপরেরটা স্যার একবার দেখবেন কি? সরি, একদম উপরের গ্রুপটা স্যার। উপরের গ্রুপটা আমরা পরে আসবো, আগে এগুলো আগে দেখি, এক গ্রুপে এমফাসিস করলে হবে না। ওকে স্যার। হ্যাঁ, তোমাদেরটার শেষের সময় থাকলে হবে। আচ্ছা, ইনকম্পিটেন্স এটা আমরা দেখলাম একটু আগে। এটা research on social acceptance of traditional drainage system in municipal area of Mymensingh division. Case study in আচ্ছা ঠিক আছে, এই টপিকটা অত্যন্ত ক্লিয়ার টপিক হয়ে গেছে। গুড, তোমার টপিকটা অনেক সুন্দর, যদিও বড় হয়ে গেছে, এটা কাটসার করে পরবর্তীতে ঠিক করা যাবে। এনিওয়ে, কিন্তু তুমি এখানে কোয়াইট ক্লিয়ার তুমি আগে দেওয়ার চেষ্টা করছো। এখানে ডেভেলপ সিভিল ইঞ্জিনিয়ারিং কথা বলেছো, কোন কোর্সের আন্ডারে বলতে পারো, যে সোশ্যোলজি কোর্সের আন্ডারে করছো সেটা বলতে পারো, ঠিক আছে? কারণ তুমি তো তোমার ওই ডিপার্টমেন্টের আন্ডারে কোর্সটা করছো না, করছো হচ্ছে সোশ্যোলজি যে কোর্সটা তোমার অ্যাসোসিয়েশনের আন্ডারে কাজটা করছো, সো তোমাকে এটা স্পেসিফাই করতে হবে, ঠিক আছে? আর তোমাদের যেভাবে বলছি অ্যাক্সেসের ক্ষেত্রে সেটা দিয়ে রাখো, ইউর এরিয়া, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা অনেকে তোমরা দেওয়া নেই, অনেক রেসপন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা খুব ইম্পর্টেন্ট, এটা দেওয়ার চেষ্টা প্রত্যেকে কোশ্চেনের মধ্যে মোটামুটি এটা দেওয়ার চেষ্টা করবো। অকুপেশন, আচ্ছা ঠিক আছে, সুন্দর 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 সুন্দর। হ্যাঁ, তোমার কোশ্চেনগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি ভালো কোশ্চেন রাখতে পেরেছো আর কি। টপিকটা অত্যন্ত সুন্দর হয়েছে। আর তুমি এখানে যেটা আমি বললাম যে ড্রেনেজ সিস্টেম নিয়ে যেহেতু কাজ করছো আবার মিউনিসিপাল এরিয়ার বা এই ধরনের হচ্ছে 6-7 জনের বা 7 জনের আর কি, 6 জন না 7 জনের হচ্ছে মিনিমাম আর কি। তুমি জাস্ট তোমার অবজেক্টিভ কয়েকটা কোশ্চেন আসবে, জাস্ট তাদের মতামত দিলে এবং সেই অনুযায়ী তুমি রেসপন্সটা নিয়ে নিলাম, তাহলে তোমার কাজটা হচ্ছে মানে সুন্দর কাজ হবে।
কিন্তু তোমাদের হচ্ছিল মানে কোশ্চেনটা আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তোমাদের কে দু একজনের নাম বলো, কে এই কাজ করেছো, কোশ্চেন তৈরি করেছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। আবরার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? স্যার আবরার। আবরার। এবং তোমার সাথে আর কেউ আছে না তুমি একাই? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, চারজন স্যার আমরা। আর সহপাঠী হচ্ছে সঙ্গে সাথে। আচ্ছা, তোমাদের জন্য জি স্যার বলো। তোমাদের জন্য হচ্ছে সাধুবাদ এবং তোমরা অনেক সুন্দর কোশ্চেন তৈরি করার জন্য। ঠিক আছে, পরেরটাতে আমরা চলে আসি, আসলে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। কর্তৃপক্ষের অথরিটির যে কোশ্চেনটা স্যার, এটাও কি স্যার লিংক দিতে হবে? ওটার জন্য তুমি হচ্ছিল একটা গুগল ফর্মস তৈরি করে সেটা লিংক আমাকে শেয়ার করতে পারো, কারণ তুমি তাদের ইনফরমেশনগুলো তুমি ওখানে পেস্ট করবা। আর তাদের সঙ্গে যদি কমিউনিকেশন হয়ে থাকে যে তারা তুমি ফেস টু ফেস যোগাযোগ করলে অ্যান্সার করবে, বা তুমি যদি লিঙ্ক পাঠাতে সেখানে অ্যান্সার ফিল আপ করবে, সেক্ষেত্রে তার হচ্ছে আইডেন্টিফিকেশন বা সে অ্যান্সার করছে সেগুলো অথেন্টিকেশন গুলো থাকতে হবে। আর তোমরা যদি জায়গাগুলোতে যে মানে তোমাদের যে কমপ্লিটটা এলাকায় করছো, 3টা এলাকায় 3-4 জন হয়ে গেল, তো তোমাদের সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। স্যার কর্তৃপক্ষের জন্য কি স্যার আলাদা ফর্ম বানানোর প্রয়োজন আছে স্যার? ওইটা করলে মনে বেশি ভালো হবে। ফর্ম বানাইতে পারো যদি ফর্মে যারা, যদি তুমি মনে করো যারা রেসপন্স করবে ফর্মে, তাহলে এরকম এক্সেলের ফর্ম তৈরি করে সেখানে তোমার দিলেও, কারণ সে অন্যান্য যারা অ্যান্সার করছে তাদেরটাও দেখতে পাবে, এই জন্য ফর্ম তৈরি না করে ফিজিক্যালি যেতে হবে। স্যার আমরা যদি বলো হবে, কারণ আমাদের স্যার এরিয়া 3টা। আচ্ছা, আমার আসলে তোমাদেরকে একটু দেওয়া উচিত, আমি এখন লাঞ্চ করি নাই। সেকেন্ডলি হচ্ছে আমার অফিসে উঠে যেতে হবে, আমি তোমাদেরকে আর 10 মিনিট সময় দেবো, এর মধ্যেই শেষ করতে ফেলতে হবে আর কি। তোমরা অবশ্য জেনে হয়তো একটু ব্যথিত হবে, আমি জন্ডিসে ভুগছি এবং আমার জন্ডিসটা অনেক বেশি, 19 লেভেল থাকার কথা, আমার সিটেন 69, বুঝতে পেরেছো? এবং আমার লিভারে এখন হচ্ছে হলো ওটা চেক করতে হবে হেপাটোলজিস্টের কাছে গিয়ে ঢাকায়। আমি আজকে রাত্রে সমুদ্র ঢাকায় যাবো আর কি, থাকবো হচ্ছে ডলফিন পলিতে। তো এনিওয়ে আমি এখন ডাক্তার খুঁজে বের করবো আর কি কে এই বিষয়ে এক্সপার্ট। তো তোমাদের এই বিষয়ে যদি কারো হচ্ছে মানে খুব ক্লোজ কেউ থাকে যে হেপাটোলজিস্টের বিষয়ে হাইলি এক্সপার্ট, তাহলে তোমরা আমাকে মেইল করে জানাতে পারো, বুঝতে পেরেছো? এনিওয়ে তাহলে আমরা রিসার্চ চলে আসি। তোমাদের এই টপিকস গুলো, হ্যাঁ এটার কাজ হচ্ছে ডেটা কালেকশন ক্ষেত্রে টপিক্সের নাম দাও নাই, ইটস নট গুড। ইনস্টিটিউশন আবার ইনস্টিটিউশন দিয়ে রাখছো, কোন টপিকস আমি কিছু বুঝলাম না, সরি আমি কোশ্চেনটা নিতে পারছি না। এই কোশ্চেন কাদের ডেটা কালেকশন দিয়ে রাখছো, তোমরা এটা চেক করবে, টপিক দিয়ে আবার ঠিক করবে, পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করবে অন্য সময়। এটা কোশ্চেন আর লিখে রাখছে, টপিকের নাম নাই। আছে স্যার। স্যার উপর রিচার্ডসন, হ্যালো, বাকিগুলো দেখি। এটা কি রিসার্চ অন কি? রিসার্চ অন প্রিপারেশনস অফ unemployed perceptions of unemployed youths and effective strategies of removing unemployed in the current situation. এটা লেখো, কারণ এইটা নিয়ে পুরো অনেক গবেষণা হয়েছে। ইন দ্য কারেন্ট সিচুয়েশন, এন্ড কারেন্ট সিচুয়েশনটা কি সেটা তুমি বলবে, এবং সেখানে তুমি কিছু প্রবলেমস যে এটার রেসপন্স হিসেবে সেটা দিতে পারো। যে এখন প্রচুর মাইগ্রেন্ট পিপল আমাদের দেশে জব করে, অথচ আমাদের দেশে বাংলাদেশি জব নেই। মনে করো ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট, কত লক্ষ লোক বাংলাদেশে জব করে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখেছিলাম 8 লক্ষর মতো হচ্ছিল ইন্ডিয়ান পিপল বাংলাদেশে জব করে। তো সেটা হলে আমাদের জব সেক্টরের উপর অনেক প্রেশার, এবং হচ্ছিল লিগালি এবং ইলিগালিও আরো অনেক লোক জব করে। তো সেটার একটা প্রবলেম, নিউ সিচুয়েশনের রেসপন্স হিসেবে তোমার দেখতে হবে। এই তুমি যে টপিকটা দিয়েছো এটা তো বর্তমানভাবে সেই কত আগে থেকে চলে আসছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা, তাই না? তো এটা তুমি সেটা কিভাবে দেখতেছো? ইন জেনারেল তুমি বললে জেনারেল বিষয়টা জেনারেল লোকজন জানে, তুমি একটা সিচুয়েশনে রেসপন্স হিসেবে তুমি দেখানোর চেষ্টা করবা। কোশ্চেনে তো যেটা করেছো আমি দেখে নিই যাতে গ্লেন্স। হ্যাঁ, কোশ্চেনটা মোটামুটি হয়েছে, তবে সেখানে তোমরা একটা রাখতে পারো যে
মাইগ্রেন্টস পিপলদের আমাদের জব ক্ষেত্রে তোমরা মনে করো কিনা, এবং হচ্ছিল মানে হচ্ছে ভুয়া হচ্ছিল যারা হচ্ছে কাগজধারী তারা হচ্ছে জব সেক্টর আছে সেগুলোকে আইডেন্টিফাই, এগুলো বিভিন্ন রকম বিষয় তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে তোমার হচ্ছে তুমি রিসেন্ট বিজনেস কাজ তোমার কাজটা ইম্পর্টেন্সটা বাড়বে, আদারওয়াইজ তোমার কাছে ইম্পর্টেন্সটা কমে যাবে। এটা অলরেডি অনেক গভর্নমেন্টের অনেক ফর্মুলা আছে, বইটই আছে, অনেক কিছু আছে, ইমপ্লিমেন্টেশনের বিষয়টা আছে, এখন দেখতে হবে। রাইট, তোমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর টপিকসটা তুমি হচ্ছে প্রথমে কোশ্চেনার না, টপিকসটা তোমার হাইলাইট বড় কোশ্চেনের আগে, তারপরে হচ্ছে তুমি কোশ্চেন করবে, এবং সেটা নিচে স্টেটমেন্ট হবে যে তুমি এক্স ওয়াই জেড তোমার কোশ্চেন আমরা রিসার্চ করছো এবং আপনাদের ডেটাগুলো হাইড করবে, একাডেমিক পারপাস রিসার্চ করাচ্ছে, আপনারা ডেটা দিলে আমরা অত্যন্ত কৃতার্থ হবো এবং আমাদের অনেক হেল্প হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার একটা দিয়ে দেবো স্টেটমেন্ট। আচ্ছা, এটা একই বলার আসছে কেন, এটা করে নাই, এটা করে নাই, আর কেউ বাকি থাকবে? আর অনেকগুলো দেখছি, আমার তো আচ্ছা সময় লেগে যাচ্ছে। তাহলে একটা কাজ করতে পারো তোমরা, বাকি যে কটা গ্রুপ আছে আমি এই গ্রুপটা বলে দিই পরে। সেটা হচ্ছে 3D printed construction and I post to solve Bangladesh housing problem. এখন এটা তোমার রেসপন্ডেন্ট কাদেরকে নিয়ে তুমি এই কোয়েশ্চনটা করছো? এই 3D printed construction এটা নিয়ে কারা কাজ করছো? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, একজন বলবা তোমরা কাদেরকে নিয়ে কাজ করছো এই কাজ? রেসপন্ডেন্ট কারা? স্যার প্রফেশনালস এন্ড যারা এখন পাস করে বার হবে আর কি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে তারা। আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল হলে দ্যাটস গুড। আর পাস করে যারা বের হয়ে গেছে তাদের প্রফেশনাল যারা, তাদের ক্ষেত্রে তোমাদের কোশ্চেনটা এক ধরনের হ্যাঁ ঠিক আছে, তুমি তাদের অপশন কি রেখেছো? সে প্রফেশনাল নাকি জাস্ট গ্রাজুয়েট, সে অপশনগুলো কোথায়? প্রফেশনাল, স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার, সার্ভিস। দ্যাটস গুড, দ্যাটস গুড। ঠিক আছে, কাজ চালিয়ে যাও। অনলাইন ক্লাস গুড। এই টপিকটা আমি দিয়েছিলাম আর কি। গুড, তোমার স্টুডেন্টদের মধ্যে করতে পারবে এবং তোমার প্রচুর তোমাদের স্পন্সর হবে আশা করছি তোমাদেরকে। কিন্তু তোমার স্টেটমেন্ট দাও না এখানে, এই যে এখানে স্টেটমেন্ট দিবা যে তোমরা এই কেন করছো এবং কার তত্ত্বাবধানে করছো বা কোন কোর্সের আন্ডারে, সে তোমাদেরকে একটু স্টেটমেন্ট দিতে হবে, যেটা আমি বলেছি অলরেডি। কোশ্চেন ঠিক আছে, দেখেছি মোটামুটি। প্রোডাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে ডেসক্রিপশন দিবে, ইমেল অ্যাড্রেস কার এখানে দেওয়ার দরকার নেই। এই কোশ্চেনের ক্ষেত্রে আচ্ছা আমার এখন আজকের মতো ক্লাসটা আমি এখানে স্টপ করে দিতে চাচ্ছি। বাকি যারা থাকলো তারা তোমাদের যারা পাও নাই তারা আমাকে একটা আজকে একটু পরে মেইল করবে, আমি তোমাদেরকে একটা সময় দেবো বা তোমরাই বলবে, তোমরা এখন ডিসকাস করে নাও। কালকে আমি বসবো তো ঢাকায় পৌঁছতে তোমাদেরকে আমি একটা ভিন্ন সময় তোমাদেরকে ফিডব্যাক দেবো এবং তোমাদেরকে আমি মিটিং করে ফিডব্যাক তোমরা থাকবে, তোমাদেরকে আমি লিঙ্ক বলো। স্যার আমরা স্যার মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে কাজ করছি স্যার, মানে আমাদেরটা যদি স্যার একটু দেখে দিতেন তাহলে আমাদের এটা সুবিধা হতো, যেহেতু এর আগে একটা দেখেন স্যার। এই কারণে আমি তোমাদেরকে বলেছি যে আমার এখন কাজ করা বাকি আছে, আর হচ্ছে আমি পরে তোমাদেরকে আমি পরে সময় দেবো। তোমরা আজকে সময় নিলেও তোমরা বিকেলে 5টার পরে সময় নিতে পারো। তো যারা নিতে চাও তারা হচ্ছে তারা আমাকে মেইল করো, এখনই মেইল করো, কারণ আমার অফিসে কিছু কাজ আছে, আমি এখন অফিসে যাবো। ঠিক আছে স্যার যাদেরকে বলছেন কাজ চালাই দিতে তারা কি রেসপন্স না শুরু করবে? আমি যাদেরগুলো আমি দেখেছি ফিডব্যাক দিয়েছি তারা সেই অনুযায়ী ঠিকঠাক করে কাজ চালা যাবে। আর যাদেরকে ফিডব্যাক দেয়নি এখনো তারা আমাকে 5টার সময় যোগাযোগ করো, 5টা থেকে আমি 6টার মধ্যে তোমাদেরকে ফিডব্যাক দেবো, অর্থাৎ ফিডব্যাক দেবো। ঠিক আছে, আজকে তোমরা নিয়ে নাও, তাহলে আর ঝামেলা থাকছে না, রাত্রে আমি চলে যাবো আর কি। তো ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানেই তোমরা আমাকে মেইল করো, আমি তখন তোমাদেরকে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে চলে আসবে। ঠিক আছে,
ওকে